এক রহস্যময় ভালোবাসা। চাঁদনী ইসলাম। পর্ব 41 থেকে 45। রাত 10টা 15 বিজয়ের ঘোষণা করা হয়েছে। আদিল শিকদার বিপুল পরিমাণ ভোট পেয়ে এমপি স্থানটা জয়লাভ করে পেয়ে নিয়েছে। এতক্ষণে শিকদার মহলে উৎসবের আমেজ শুরু হয়ে গেছে। সুষ্ঠু নির্বাচন সবারই কাম্য। ঠিক তেমনি হয়েছে কোনো রকম ঝামেলা ছাড়া একদম পরিপূর্ণ নির্বাচন। আশরাফ শিকদার এবং আদিল শিকদার বিকেলে বাসায় চলে এসেছিল। নির্বাচন কেন্দ্রে ঈশান এবং আদিব ছিল। তাছাড়া সব বডিগার্ডরা মিলে করার নজর বুলিয়ে ছিল সারাদিন। আদিল শিকদারের ভোটের ফলাফল ঘোষণা করার পর থেকেই যেন গোটা শহর গ্রাম জুড়ে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। আদিল শিকদারের জয় সবাইকে আনন্দিত করে তুলছে প্রতিনিয়ত। নির্বাচনের ঘোষণা পাওয়ার পর পরই আদিল সহ বাড়ির প্রতিটি মানুষের ফোনে কল করে শুভেচ্ছা জানাচ্ছে। কারোরই আনন্দের শেষ নেই। আশরাফ শিকদার আদিলের মাথায় হাত রেখে বললেন, কংগ্রেচুলেট মাই সান। আদিল আশরাফ শিকদারকে শক্ত করে জড়িয়ে ধরল। হয়তো অনেক দিন পর জড়িয়ে ধরল বাবাকে। প্রাণ উজ্জ্বল এক হাসি মেখে বলল, ধন্যবাদ ড্যাড, তুমি ছাড়া কোনো কিছুই এত সুন্দরভাবে হতো না। বাড়ির প্রতিটি লোক দাঁড়িয়ে আছে একে অপরের দিকে চোখ বুলাচ্ছে। আদিস শিকদার এতক্ষণে প্যাকেট প্যাকেট মিষ্টি নিয়ে হাজির হয়ে গেছেন শিকদার মহলে। কারোরই আনন্দের শেষ নেই। বাইরে প্রচুর পরিমাণে চিল্লাচিল্লি দেখে আদিল আশরাফ শিকদার আদিস শিকদার সবাই বেরিয়ে এলেন। সবার মুখেই জয়ের ধ্বনি। আদিব ঈশান এতক্ষণে শিকদার মহলে চলে এসেছে। আদিলকে এক রাশ অভিনন্দন জানিয়ে হাতের ফুলের তোড়া নিয়ে শুভেচ্ছা জানালো ঈশান আদিব। বাইরে বেশ কতগুলা বক্স নিয়ে এসেছে, সেইগুলা দিয়ে আপাতত তারা সারা রাত হৈ হৈ করে গান বাজাবে আর নাচবে। সেই সাথে সবাই মিলে বিরিয়ানি পিকনিক তো করবে, সাথে আদিলকেও যেতে হবে, তারা কোনোভাবেই ছাড়বে না। কিন্তু আদিল ঘুর আপই জানিয়ে বলে আজকে নয়, অন্য আরেক দিন। কিন্তু কে শুনে কার কথা আদিলকে তারা সাথে করে নিয়ে যাবে। সেই সাথে আশরাফ শিকদারকেও। এখন জনগণের মন রাখতে তো যেতেই হবে। আদিল গায়ের পরিহিত সাদা পাঞ্জাবি সেই সকাল থেকে পরে আছে। সারাদিন বেশ অনেকটাই টেনশনে কেটেছে আদিলের। তাই সবাই থেকে 5 মিনিট সময় নিয়ে নিজের রুমে চলে যায় আদিল। ইরা সবার সাথে ড্রয়িং রুমে বসে বসে আড্ডা দিচ্ছিল। তাদের সাথে আয়রাও আছে। আজকাল আয়রা বেশ ভালোই মিশে ইরার সাথে। আদিল দ্রুত উপরে নিজের রুমের দিকে চলে যায়। আদিল ভেবেছিল ইরা হয়তো তাকে দেখলে তার পেছনে পেছনে রুমে চলে আসবে। কিন্তু না, ইরা সেই সবার সাথে আড্ডা দিতে ব্যস্ত। আদিল সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠতে উঠতে বিষয়টা খেয়াল করল। এবার যেন সত্যি ধৈর্যের বাঁধরা ভেঙে যাচ্ছে। তাই আদিল রাগে হকচকিয়ে উঠল। দাঁতে দাঁত পিষে ডাকল ইরাকে, 5 সেকেন্ডের ভেতরের রুমে আসো, কুইক। সবার মাঝে হঠাৎ আদিলের গম্ভীর ডাক শুনে বেশ বিরক্ত হয় ইরা। রাগে ফুসফুস করে ওঠে। কেন তাকে এতগুলা মানুষের সামনে ডাকতে হবে? সে তো একটু বেশি আড্ডা দিচ্ছিল সবার সাথে। এইটাও কি ওই মানুষটার সহ্য হয় না? ইরা না গিয়ে বসে বসে ভাবতে লাগলো যাবে কিনা। তাই দেখে কলি ফিসফিস আওয়াজ তুলে বললে, ভাবি অলরেডি 4 সেকেন্ড হয়ে গেছে। আর 1 সেকেন্ড লেট হলে ভাইয়া কিন্তু এসে তোমাকে সবার সামনে কোলে তুলে নিয়ে যাবে। কলির কথা শুনে ইরা শুকনো ডোক গিলে উঠে দাঁড়ালো। দাঁড়িয়ে হাঁটা শুরু করলো নিজের রুমের দিকে। টিপ টিপ পায়ে হাঁটতে হাঁটতে মনে পড়ল তাকে বলা আদিলের কিছু কথা। সেদিন তো বলে ছিল নির্বাচনে জয়ী হলে সেদিন রাতে। মনে পড়তেই ইরা বারবার আস্তাগফিরুল্লাহ বলে নিল। ইরা রুমের ভেতরে প্রবেশ করে কাউকে দেখতে পেল না। তবে আদিলের পরিহিত পাঞ্জাবিটা বিছানার উপর। তাই দেখে ইরা ভেবে নিল হয়তো শাওয়ারে গেছে। পাঞ্জাবিটাকে হাতে তুলে নিল, পরিষ্কার করা ধুয়ে দিবে, তবে আজ নয় কাল। বাইরে অনেকটাই ঠান্ডা। তাই ইরা গায়ে হালকা রঙের একটা পাতলা চাদর জড়িয়ে নিল। আদিল বেশ সময় নিয়ে শাওয়ার শেষ করে বেরিয়ে এলো। এর মাঝে ইরা কারবার থেকে আদিলের জন্য বরাদ্দকৃত সাদা আরেকটা পাঞ্জাবি বের করে বিছানার উপর রেখে দিল। আদিল ভেজা চুল মুছে এদিক সেদিকে তাকাতাকি করতেই দেখল ইরা বেকুনিতে দাঁড়িয়ে আছে। বাইরে শয়ে শয়ে মানুষ কথা বলছে। বক্সে গান বাজাচ্ছে। ইরার কাছে বিষয়টা বেশ ভালো লাগলো ইরার। আদিলের মুখে গম্ভীর্যের ছিটে ফোটার রেশ নেই মায়। খুবই হাসি খুশি আনন্দিত লাগছে আদিলকে। আদিল ইরাকে কাছে ডেকে বলল, আজকের রাতের জন্য নাটক সিনেমা বাদ দিয়ে প্রস্তুতি নেন শুধু মায় আমার হওয়ার জন্য। একান্ত আমার ব্যক্তিগত প্রেয়সী হওয়ার জন্য। ইরা শুকনো ডোক দিলে ভয়ে ভয়ে বলল, মা, মানে? আদিল ইরার বাহু কাছে টেনে শক্ত গলায় বলল, আর কত নাটক করবা বউ? আর তো নাটক করব না। তাহলে কি করবে? ভালোবাসবো আপনাকে। শুধুই ভালোবাসবে। হুম। আর নয় ছয় করবে না? আদিলের এমন হুট করে নয় ছয় বলার কথা শুনে ইরা লজ্জায় লাল হয়ে গেল। মুহূর্তেই ফর্সা মুখ খানা লুকিয়ে ফেলল আদিলের শক্ত পুরুষালী অনুমুক্ত বুকে। আদিল ইরার এমন কাণ্ডে ফিট করে হেসে দিয়ে কপাল তুলে একটা চুমু খেয়ে বলল,
কার্বাডে আপনার জন্য শাড়ি রাখা আছে, অবশ্যই পরবেন ম্যাম। এর মাঝে ইরার ছোট বিড়াল ছানা এসে ইরার গা ঘেঁষাঘেঁষি শুরু করে দিয়েছে। মনে হচ্ছে তারও একটু আদরের প্রয়োজন। অনেকটাই জেলাস ফিল করে এসেছে তার মালিকের কাছে। তাই ইরা দুহাত বাড়িয়ে কোলে তুলে নেয় ছোট বিড়াল ছানাটিকে। অলরেডি 10-15 মিনিট ওভার হয়ে গিয়েছে। তাই দেখে ঈশান আদিলের নাম্বারে কল করে। ফোনটা বিছানার উপর রাখা ছিল। তাই আদিল ইরাকে বলল ফোনটা এনে তাকে দিতে। ইরা ওর সঙ্গে সঙ্গে বিছানায় থাকা ফোনটা হাত দিতেই গম্ভীর মুখে আদিলের দিকে তাকিয়ে বলল, এইটা কি করেছেন আপনি? আদিল মানেটা বুঝতে পারে না, তাই এড়িয়ে যায় ইরার দিকে। ইরা ফোনটা আদিলের দিকে ঘুরিয়ে বলে, বদমাইশ শালা, অসভ্য লোক, আপনার সম্মতি হয়? আমার ভাইয়ের নাম কি কেমন নামে সেভ করে রেখেছেন আপনি? এবার যেন আদিলের কাছে সবটাই পরিষ্কার হয়ে গেছে। আদিল ইরা থেকে ফোনটা নিয়ে রিসিভ করে বলল, আসছি, অপেক্ষা কর। বলেই আদিল মুখের উপর ফোনটা কেটে দিল। পিক আওয়াজে ফোনটা কেটে যাওয়ায় ঈশান কপাল কুঁচকে আদিবের তাকালো। আদিব ও সবটা বুঝেন না বুঝার নাটক করে ঈশানকে এড়িয়ে চলে গেল সামনের দিকে। তাই দেখে ঈশান দাঁতের দাঁত খিসে উঠল। সালারা দুইটাই এক। আদিল প্রপার ভাবে রেডি হয়ে নিয়েছে। সাদা পাঞ্জাবি হাতে খাড়ি বুকে সানগ্লাস ঝুলিয়ে বড় আয়নার সামনে গিয়ে চুলগুলোকে হাত ব্লাশ করতে করতে ইরাকে বলল, কেমন লাগছে আমাকে দেখতে? পুরো ক্যাপসিকামের মতন। ইরা মুখ বাঁকিয়ে ছোট বিড়াল ছানাকে কোলে নিয়ে বেশ কিছুটা দূরে সরে গিয়ে বলল, না, একদম পাকা টমেটোর মতন লাগছে আপনাকে। বলেই ইরা এক দৌড়ের রুম থেকে বেরিয়ে চলে গেল। আদিল ইরার দিকে তাকিয়ে গম্ভীর আওয়াজ তুলে শুধরালো, যেমন প্রশ্ন তার তেমন মোর এমপির বউ বলে কথা। আই লাইক ইউ বেবি। আয়রা আজকাল আর বেশি ভাবে না আদিলকে নিয়ে। যেইখানে ভালোবাসা তাই নেই সেখানে ভাবনাটাও কাল্পনিকময়। জীবনে সবকিছু পেতে হবে এমনটা নয়। ভালোবাসার মানুষ যাকে নিয়ে ভালো থাকতে চাই তাকে নিয়েই ভালো থাকুক। আমি না হয় তার ভালোতেই ভালো থাকবো। খুবই সীমিত ভালোবাসা ছিল আমার। আপনার ভালোবাসা কেড়ে নেয়ার মতন যোগ্যতা আমার বরাবরই ছিল না। আমি নির্লিপ্ততা, এক অভিমানী মেয়ে যার চোখের ভাষা কেউ কখনো পড়েনি। মনের ভেতরে থাকা আবেগ কেউ কখনো দেখেনি। আশরাফ শিকদার এবং আদিল শিকদার একরকম পাঞ্জাবি পরে বেরিয়ে গেলেন বাসা থেকে। আদিলের মতন আশরাফ শিকদারকেও বেশ ফুরফুরে লাগছে। আশরাফ শিকদার জীবনে অনেকবার জয়ের মালা পরলেও আদিল এবার প্রথম পরেছে জয়ের মালা। ছেলের খুশিতে প্রতিটি বাবার রাই খুশি হয়, আশরাফ শিকদার ও তার ব্যতিক্রম নয়। বাইরে থাকা বড় 4 চাকার গাড়ি বিএমডব্লিউতে উঠে বসলেন আশরাফ শিকদার এবং আদিল ঈশান আদিব, যারা এতদিন কঠোর পরিশ্রমের মাধ্যমে বিজনেসম্যান আদিল শিকদার থেকে এমপি আদিল শিকদারের পাশে ছিল এমপি বানিয়েছে। আদিল সবাইকে স্পেশাল ট্রিট তো দিবেই, সেই সাথে যথেষ্ট ভালো চাকরির সুযোগ সুবিধা করে দিবে তার নিজের কোম্পানিতেই। শুধু যে দলের ছাউ পাওয়ারা আছে এমন নয়, যত বডিগার্ড ছিল, পুলিশ প্রশাসন, কমিশনার সবাইকে নিয়ে একসাথে যাচ্ছে। ছাত্রলীগের সবাই বড় বড় পিকআপ ট্রাকে বক্সে জয়ের গান বাজিয়ে নাচতে নাচতে আসছে পেছনে পেছনে। আশরাফ শিকদার আদিলকে উদ্দেশ্য করে বললেন, আমি যেহেতু তোমার দলে ছিলাম আদিল শিকদার, সেই সুবাদে তোমার ও উচিত আমাকে স্পেশাল ট্রিট দেয়ার। আমি কিন্তু ছোট খাটো উপহার নিব না। আদিল আশরাফ শিকদারের পেঁচানো কথাটা ঠিক বুঝতে পেরে গেল। আদিল ও কি কম চায় নাকি? তাই আদিল বলল, ছোট লোকের মতন আবদার করা বন্ধ করো ড্যাড। তুমি ও কিন্তু একজন স্বরাষ্ট্রমন্ত্রী, ভুলে যেও না। আশরাফ শিকদার একটু অপমানিত বোধ করলেও শেষে যে তাকে স্বরাষ্ট্রমন্ত্রী বলা হয়েছে সেই খুশিতে সব অপমানী বোধ পানি হয়ে গেছে। আশরাফ শিকদার গর্বের সঙ্গে বললেন, ধন্যবাদ মাই সান, আমাকে সম্মান দেওয়ার জন্য। আশরাফ শিকদারের কথা শুনে সবাই হিহি করে হেসে ফেলল। তাই দেখে আশরাফ শিকদার কপাল কুঁচকে সবার দিকে বড় বড় চোখ ঘুরিয়ে বললেন, সমস্যা কি তোমাদের? বাদরের মতন হিহি করছো কেন? সবার খুশি খুশি মুখটা যেন মুহূর্তেই বাংলা পাঁচের মতন হয়ে গেল। অপমানে সবাই একে অপরের দিকে তাকাতাকি করল। তাই দেখে আশরাফ শিকদার শব্দ করে হেসে বললেন, অপমানিত হওয়ার কিছু নেই। সত্যি কথা বললে গায়ে লাগবে, এইটাই স্বাভাবিক। আদিল গলা খাকারি দিয়ে বলল, যেখানে সেখানে অপমান করার চেষ্টা করো না ড্যাড। আমিও একজন এমপি, তুমিও নতুন করে ভুল যেও না। আদিলের কথায় সবাই জোকস শোনার মতন মজা নিয়ে বলল, একজন স্বরাষ্ট্রমন্ত্রী তো আরেকজন এমপি। আদিব একটু ভাবে নিয়ে বলল, তাহলে সামনের বার আমি না হয় প্রধানমন্ত্রী হয়ে যাব। ঈশানকে আদিব বলল, ভাই প্রথম ভোটটা কিন্তু আপনিই দিবেন। ঈশান একটু মিনমিনিয়ে বলল, তোমার ড্যাড এবং ভাইকে না বলে আমাকে কেন বললা প্রথম ভোট দেওয়ার জন্য? আরে ভাই, আপনি বুঝবেন না, এরা তো এখন এমপি আর মন্ত্রী হয়ে গেছে। এরা কি আর চাইবে এদের থেকে আমি আরো বড় হয়? তাই প্রথম ভোটটা আপনি আমাকে দিবেন। আশরাফ শিকদার কপাল কুঁচকে ফেলল। ডক্টর বাদ দিয়ে রাজনীতিতে জড়ানোর চেষ্টা করো না মাই বয়।
তোমার মম কিন্তু একটুও মেনে নিবে না। আদিব গাজারা দিয়ে বলে উঠল, ড্যাড, এক হেরালি কাজ প্রতিদিন করতে হয় ডক্টরদের। রাজনীতিতে অনেক কিছু শেখা যায়। আমার কিছু দিনে বেশ অনেকটাই এক্সপেরিয়েন্স হয়েছে। আশরাফ শিকদার ছেলেকে মানানোর জন্য বলে উঠলেন, রাজনীতিতে যেহেতু আমি আর তোমার ভাইয়া আছি সেখে তুমিও আমাদের সাথে থাকতে পারো। তবে পেশা হিসেবে রাজনীতিতে থাকার প্রয়োজন নেই তোমার। ডক্টর হিসেবেই তুমি ঠিক আছো। তুমি হয়তো কিছুদিন চলাফেরা করে ভেবে নিয়েছ রাজনীতি খুবই সফট একটি বিষয়। কিন্তু এমনটা নয়, রাজনীতিতে কোনো শান্তি নেই, শুধু টেনশন আর টেনশন। রাজনীতিতে যতগুলা খারাপ কাজ করতে হয় তুমি তার 1%ও করতে পারবা না। তুমি একদম সফট হার্টের তৈরি মাই বয়। তাই তোমার কথা চিন্তা করেই আমি বলছি, তুমি ডক্টর হিসাবেই বেস্ট। তোমার জন্য আমি চেম্বার থেকে শুরু করে সবকিছুর ব্যবস্থা করে রেখেছি। শুরু তোমার জয়েন করার পালা। দ্যাটস ইট। আদিব কি বলবে জানে না, তবে কারোর বিরুদ্ধে গিয়ে সে নিশ্চয় রাজনীতিতে জড়াবে না। তাই আদিব কোনো ওর না করে গাড়ির ব্যাক সাইডে গায়েলে দিয়ে শুয়ে পড়ল। বড় কম্পিউটার জুড়ে আদিল সম্পর্কে হাজার ডিটেলস দেখছে বাপ ছেলে। ইকবাল খান সব ধরনের তথ্য জোগাড় করে ফেলেছেন 24 ঘন্টার ভেতরে। বড় স্ক্রিনে দেখে রোশন চিমুচিত হেসে উঠল। হাতে থাকা ছোট পেন ড্রাইভটি ইকবাল খানের হাতে দিয়ে বলল, ধন্যবাদ ড্যাড। ইকবাল খান খুব স্বাভাবিক গলায় বললেন, আমাকে দিচ্ছ কেন বেডা? তোমার নাকি ইম্পোর্টার্স কাজ আছে? রোশন খুশিতে এক গাল হেসে নিল এবং ইকবাল খানের উদ্দেশ্য বলল, এই গল্পে আমি ভিলেন হতে চাই না ড্যাড। আমি জন্য ছাড়া ঈশান রোশন হয়ে থাকতে চাই না। আমার সব শেষে শুধুই পূর্ণতা চাই। ইকবাল খান ছেলের মাথায় হাত রেখে বললেন, ছোট্ট জীবনের সবকিছু পেতে নেই বেটা, যেটা ভাগে নেই তা কি আর জোর করে পাওয়া যায়? রোশন দীর্ঘশ্বাস টেনে বলল, তাহলে কি এই জন্মের জন্য আমি ইরাবতীকে হারিয়ে ফেললাম? হয়তো তাই। দুঃখ করো না, পরের জন্মে ঠিক পেয়ে যাবে। রোশন অল্প হেসে বলল, এই জন্মে যেহেতু পাওয়া হলো না, তাহলে নিশ্চয় পরের জন্মেও পাওয়া হবে না। পর জন্ম বলে কিছু হয় না ড্যাড। বাপ ছেলের কথার মাঝে একদল বডিগার্ড এসে হাজির হলো। বডিগার্ডদের মধ্যে একজন বলে উঠল, স্যার শিকদার মহলের সব পুরুষই বেরিয়ে গেছে। এখনই মোক্ষম সুযোগ আপনি চাইলে। রোশন স্থির দাঁড়িয়ে কথাগুলো শুনে সবাইকে বেরিয়ে যেতে বলল। রুম থেকে সাথে সাথে সবাই বেরিয়ে যায়। রোশন পেন ডাইভ সহ গাড়ির চাবি নিয়ে বেরিয়ে গেল রুম থেকে। রাত 11টা। রাতের খাবার খাওয়া শেষ করে সবাই যার যার রুমে চলে গিয়েছে শুয়ে পড়ার জন্য। ইরাও রুমের ভেতরে চলে গেছে এবং পায়চারি করছে সাথে ছোট বিড়াল ছানাকে নিয়ে। ইরার কোলে ছোট বিড়ালটি কাচুমাচু হয়ে বসে আছে। বিড়াল ছানাটির তো কোনো নাম রাখা হয়নি। তাই ইরা মনে মনে ভাবছে কালকে দুইজন মিলে সুন্দর থেকে একটা নাম রাখবে। বিড়াল ছানা ঘুমিয়েছে বোধ করতেই ইরা বিছানার এক পাশে বিড়ালটিকে শুয়ে দিয়ে হাঁটল কারবারের দিকে। আদিল বলেছে একটা শাড়ি পরতে বলেছে, যেহেতু তার মানে পরতেই হবে। তাছাড়া ও আর কতদিন এইভাবে নিজের স্বামীকে দূরে ঠেলে দিবে। তাই ইরা ঠিক করল সব মান অভিমান কাটিয়ে একে অপরের কাছাকাছি আসবে। তাই আদিলের দেয়া কালো রঙের একটা শাড়ি বের করে নিল পরবে বলে। সত্যি সত্যি ইরা এগিয়ে গিয়ে কাবাত হতে একটা শাড়ি বের করে পরতে শুরু করলো। এত রাতে দরজায় কড়া নাড়তেই বাড়ির সার্ভেন্ট দরজা খুলে দিল। তারা হয়তো ভেবেছিল এই বাড়ির সব পুরুষ মানুষ চলে এসেছে এতক্ষণে। কিন্তু দরজা খোলার পর ধারণা পাল্টে গেল। বাড়ির দারোয়ান এসে কড়া নাড়ছে দেখে সার্ভেন্ট বিরক্ত হয়ে বলল, এত রাতে বাড়িতে কেন? দারোয়ান এর চোখে ঘুমের রেশমায় কাটেনি। চোখ মুচড়ে বলল, একজন ভদ্রলোক এই চিঠিটা ম্যাডামকে দিতে বললেন। ম্যাডামের নাকি পূর্ব পরিচিত। তুমি বরং রুমে গিয়ে দিয়ে আসো। আমি তো পুরুষ মানুষ, যদি আমি চাই ম্যাডামের রুমে আর স্যার যদি জানে তাহলে আমাকে হাঁটিয়ে বিদায় করে দিবে কাছ থেকে। সার্ভেন্টটি চিঠিটা হাতে নিয়ে দরজা বন্ধ করে এগিয়ে গেল ইরার রুমের দিকে। রুমটা উপর তলায় হওয়ার প্রায় 1 মিনিট সময় লেগে গেছে। ইরার রুমের সামনে করা নাতেই ইরার রুমের দরজা খুলে দেয়। ইরা কালো রঙের শাড়ি পরে পরিপাটি করে সেজে নিয়েছে। ইরা 1 মিনিটের জন্য ভেবে নিয়েছিল হয়তো আদিল এসেছে। দরজা খুলতে দেখে আদিল আসেনি, বাড়ির একজন সার্ভেন্ট এসেছে। ইরার ছোট মনটা নিমিষে ভেঙে চুরমার হয়ে গেল। এত রাতে ইরাকে সাজুগুজু করে থাকতে দেখে সার্ভেন্ট বেশ অবাক হয়। তবে কোনো প্রশ্ন করেন না, হয়তো বড়লোকি ব্যাপার স্যাপার। তাই ইরাকে চিঠিটা হাতে দিয়ে বলল, ম্যাডাম আপনার নাকি পূর্ব পরিচিত কেউ এই চিঠিটা পাঠিয়েছেন। ইরা চিঠিটা হাতে নিয়ে বলল, আচ্ছা আপনি যান। কথা শেষ করে ইরার রুমের দরজা বন্ধ করে ভাবতে লাগলো, তার পূর্ব পরিচিতকে এত রাতে চিঠি পাঠাবে। ইরা চিঠিটা একটানে খুলে ফেলল। চিঠিতে ছোট ছোট করে লেখা, তোমার জন্য স্পেশাল গিফট, দিস ইজ ফর ইউ। ব্যাস চিঠিতে এতটুকুই লেখা। ইরা চিঠি উল্টো করে দেখল অপর পাতায় কিছু লেখা আছে কিনা।
কি আশ্চর্য, কিছুই নেই, শুধু মায়ের ছোট একটি পেন ড্রাইভ ছাড়া। ইরা পেন ড্রাইভ হাতে নিয়ে দেখল এদিক সেদিকে। তার কাছে তো কোনো ফোন বা কম্পিউটার নেই, তাহলে কিভাবে পেন ড্রাইভ অন করবে? ইরা আদিলের কম্পিউটারটারের কাছে চলে গেল। যদি কোনোভাবে আদিলের কম্পিউটারে পেন ড্রাইভ অন করা যায়। কম্পিউটার পাওয়ার সাথে সাথে সে তো মহা খুশি। খুশিটা যেন দীর্ঘক্ষণের জন্য নয়, মুহূর্তেই মুখটা ফ্যাকাসে হয়ে উঠল। সে তো আদিলের কম্পিউটারের পাসওয়ার্ড জানে না, তাহলে কিভাবে কি করবে? চট করেই ইরার ছোট মাথায় একটা আইডিয়া আসলো। ইরা চট করে রুম থেকে বেরিয়ে এগিয়ে গেল কলির রুমের দিকে। কলি ছাড়া তাকে তো এই মুহূর্তে কেউ হেল্প করতে পারবে না। কড়া নাড়ল কলির রুমের সামনে। একবার কড়া নাড়তেই কলি দরজা খুলে দিল। হয়তো কেবলই ঘুমের জন্য প্রিপারেশন নিচ্ছিল কলি। কলি হঠাৎ ইরাকে শাড়ি পরে দেখে অবাকের শীর্ষে উঠে গেল। নিজের হাতে একটা চিমটি দিয়ে দেখল স্বপ্ন দেখছে নাকি। না তো স্বপ্ন নয়, তাহলে বাস্তব। এত রাতে শাড়ি পরে তার কাছে আসার কারণ কি? কলি কিছু জিজ্ঞেস করবে তার আগেই ইরা বলে উঠল, তোমার কম্পিউটারটা আমাকে একটু দিবে? আই প্রমিস 1 ঘন্টা পর এসে দিয়ে দিব। কলি কারণটা জিজ্ঞেস করল না, বরং বলল, 1 মিনিট। বলেই কলি চলে গেল কম্পিউটারটাকে আনতে। কম্পিউটারের পাসওয়ার্ড খুলে ইরার হাতে দিয়ে বলল, আনলক করে দিয়েছি ভাবি, রাতে আর ফেরত দিতে হবে না। আমি সকালে গিয়ে নিয়ে নিব তোমার থেকে। ইরা সম্মতি জানিয়ে কম্পিউটার নিয়ে নিজের রুমে চলে এলো। মনের মাঝে অনেক কিছু ঘুরপাক খাচ্ছে। কিছু অজানা ভয় জেগে বসেছে। বুকটা কেমন যেন থপাস থপাস করছে। ইরা কম্পিউটারে পেন ড্রাইভ ঢুকিয়ে অন করতেই ভেসে আসলো কিছু অনাকাঙ্ক্ষিত ছবি ভিডিও, যা দেখে ইরা অনেকটাই বিস্মিত হয়ে দপাস করে বসে পড়ল ফ্লোরে। মধ্যরাতের সূচনা ঘড়ির কাঁটা টুংটাং আওয়াজ তুলে তারই জানান দিচ্ছে। অতিরিক্ত ঠান্ডা হাওয়া ভেসে আসছে আদিলের বিশাল কক্ষ রুমে। মাত্রাতিক ঠান্ডায় ফ্লোরে বসে বসে ঘামছে ইরা। না চাইতেও কিছু অনাকাঙ্ক্ষিত মুহূর্তের সাক্ষী হয়ে থেকে গেল এই ছোট্ট মেয়ে ইরা। না চাইতেও আজ অনেক কিছু দেখে ফেলল। এখন গা গলিয়ে আসছে ঘৃণায়। প্রায় রাত 2:15। আদিল ঠকঠক পায়ে রুমের দিকে এগিয়ে আসছে। আদিল পুরোপুরিভাবেই সিউর তার বউটা এখন ঠিক ঘুমিয়ে আছে। এত রাতে নিশ্চয় জেগে থাকবে না। আর থাকার জন্য তেমন কোনো কারণও নেই। আদিল আর ও বেশ কিছুক্ষণ আগে আসার চেষ্টা করেছিল, কিন্তু সবার এত রিকোয়েস্ট তাদেরকে ছেড়ে আসতে পারেনি। কালকে থেকে কাজের প্রেশারও থাকবে অনেকটাই হাই। আদিল রুমের সামনে ধাক্কা দিতেই দেখে দরজা বন্ধ। আদিল ভাবল, ইরা তো দরজা বন্ধ করে ঘুমায় না, তাহলে কি হলো? আদিল জোরে জোরে কড়া নাড়তে থাকলো। মিনিট 2 পরে ইরা কাপা কাপা হাত নিয়ে রুমের দরজা খুলে দিল। আদিল অবাকের শীর্ষে চলে যায়। এত রাতে তার বউ কিনা জাগ্রত। সেটাও কি সম্ভব? আবার নিজেই এসে রুমের দরজা খুলে দিচ্ছে। ইরা দরজা খুলে দিয়ে এগিয়ে গেল সামনের দিকে। আদিল এক হাতে দরজা আটকে তো অন্য হাতে ইরার হাত টেনে কাছে আনলো। ইরার কোমর পর্যন্ত চুলগুলোকে হাত দিয়ে আরেক পাশে সরিয়ে রাখল। পাতলা শাড়ির বাজে কোমর স্পষ্ট। আদিল ইরার কোমর টেনে নিজের কাছে ঠেকালো। কি আশ্চর্য, ইরা কোনো রকম ছটপট করছেন না, নিষেধ পর্যন্ত করছেন না তাকে। কি হয়েছে ইরার? এতক্ষণে কয়েকশো বার বারণ করত তাকে টাচ না করার জন্য। আদিল ইরার কোমর ছেড়ে এগিয়ে রুমের লাইট অন করতে। ইরা শুকনো ডোক দিলে তাকিয়ে আছে আদিলের দিকে। এই মুহূর্তে ইরাকে দেখে মনে হচ্ছে চোখ দিয়েই বসো করে দিবে আদিল শিকদারকে। আদিল রুমের লাইট অন করে ইরার দিকে এগিয়ে আসলো। এই ঠান্ডার মাঝেও ইরা ঘামছে, তাই আদিল ইরার কপালে গালে হাত দিয়ে বোঝার চেষ্টা করলো জ্বর ঠান্ডা হলো নাকি। আশ্চর্য, তেমন কিছুই হয়নি। আদিল বিষয়টা বুঝতে ইরাকে পেছনে থেকে শক্ত করে জড়িয়ে ধরল। গলায় শব্দ করে চুমু খেয়ে ফিসফিস করে বলল, আপনাকে খুব সুন্দর লাগছে ম্যাডাম। ইরা বিরক্তিতে কপাল কুঁচকে ফেলল, কিন্তু কোনো প্রতিবাদ করল না। আদিল ইরার অনুমুক্ত গাড়ে পরপর কতগুলো চুমু খেয়ে নিল। এরপর ইরার কোমর টেনে নিজের দিকে ঘুরিয়ে নিল। চোখে চোখ পড়তেই ইরা চোখ সরিয়ে নিল। আদিলের এবার আর বুঝতে বাকি রইল না, তার বউ তাকে ইগনোর করছে। আদিল ইরাকে বুকে টেনে নেয়ার জন্য অগ্রসর হলে ইরা এক হাসি টেনে বলল, নাটক করতে হবে না, ছাড়ুন আমাকে। আদিল ইরার হঠাৎ করে এই কথা বলার তেমন কোনো কারণ খুঁজে পেল না। কিসের নাটক করেছে সে? তাই আদিল ইরার দিকে তাকিয়ে শক্ত গলায় বলল, মানে কিসের নাটক? ইরার এবার ভীষণ রাগ হলো। মানুষ কত নাটক করতে পারে তার ধারণা ছিল না ইরার, তবে আজ অনেকটাই ধারণা পেয়ে গেল। চেনা মানুষের অচেনা রূপ। এর রূপ যেন ধারালো অস্ত্রের চেয়েও বেশি ধারালো। ইরার যেন আর সহ্য হলো না। রাগে হকচকিয়ে উঠল, দাঁতের দাঁত খিচে শক্ত গলায় চেঁচিয়ে বলে উঠল, দ্য মোস্ট পপুলার কিং অফ মাফিয়ামি, আদিল শিকদার। ইরার চোখে মুখে বিস্ময়। আদিল মুহূর্তেই চোখ বড় বড় করে তাকালো ইরার দিকে। আদিল গাজারা দিয়ে বলে উঠল, ডু ইউ হ্যাভ অ্যানি প্রুফ?
আদিলের এত কনফিডেন্স লেভেল দেখে ইরা একটু বাঁকা হাসল। সবাই ঠিকই বলে চোরের মায়ের বড় গলা। হাজারটা ভুল করার পর ও কিভাবে মাথা তুলে কথা বলছে। ইরা অল্প উড়ে বলল, হ্যাঁ আছে। বলেই ইরা কম্পিউটার অন করে আদিলকে ইঙ্গিত করে বলল, ফোকাস। আদিল এবার ইরার দিক দেখে নজর ঘুরিয়ে তাকালো কম্পিউটার এর স্ক্রিনের দিকে। যা দেখে রীতিমতো আদিল আশ্চর্য হয়ে গিয়ে ইরার দিকে তাকালো বারবার। ইরা অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে আছে আদিল দিকে। আদিল কোনো রকম পরিস্থিতি সামলানোর জন্য ইরার হাতে ধরে বলল, প্লিজ ট্রাস্ট মি, এইগুলো সব ফেক। ইরা ঝাড়া দিয়ে আদিলের হাতটাকে সরিয়ে দিয়ে চিৎকার করে বলল, কোনটা ফেক এমপি আদিল শিকদার, এইটা নাকি মাফিয়া আদিল শিকদার ওইটা? আদিল চোখ ঘুরিয়ে দেখল ফের আবারও স্ক্রিনে। এই মুহূর্তে সেখানে দেখা যাচ্ছে আদিলের সম্মাজ্য সহ বিভিন্ন লোক একসাথে বসে আছে। আশেপাশে বেশ অনেক ধরনের অস্ত্র, মারামারি কাটাকাটির বিভিন্ন ছবি ভিডিও। আদিল এবার শক্ত গলায় বলে উঠল, প্লিজ ইরা ট্রাস্ট মি, আমি না এইটা। ইরা হাসলো, খুব হাসলো করে। মানুষ কতটা সহজভাবে আরেকজনকে বোকা বানাতে পারে তা ভাবতেও বেশ অবাক লাগে ইরার। ইরা নিশ্চুপ তাই দেখে আদিল এগিয়ে গেল ইরার দিকে, হাতের ফোনটাকে ছুঁড়ে মারল বিছানার উপর। নাটক করো আমার হতে হবে বলে, যাও, কোনো প্রয়োজন নেই তোমাকে আমার। ইরা যেন এবার বেশ বিরক্ত হলো, তাই কিছুটা রাগী গলায় চিৎকার করে বলে উঠল, আপনার হতে আমার কোনো সমস্যা ছিল না, আমি তো মেনেই নিয়েছিলাম আপনাকে এমপি আদিল শিকদার হিসাবে, কিন্তু মাফিয়া কিং আদিল শিকদারকে নয়। আপনার পরিচয় আমার থেকে লুকিয়েছেন। আপনার মতন মাফিয়াকে আমি আমার স্বামী হিসাবে কখনো মেনে নিব আপনি ভাবলেন কিভাবে? মিলন আর কখনো হবে না, শুধু মনে থাকবে আমাদেরও একটা সংসার সাজানোর কথা ছিল, যা অপূর্ণ রয়ে যাবে সারা জীবন। আদিল নিজের চল শক্ত করে বলল, তুমি মানো বা না মানো আমি তোমার স্বামী। এই চরম সত্যিটা মিথ্যা হয়ে যাবে না, গোটা পৃথিবী জানবে তোমাকে আমার পরিচয়। ইরা হাসল শব্দ করে, এ যেন এক ভয়ঙ্কর হাসি। দাঁতে দাঁত পিষে কটমটিয়ে বলে উঠল, আর আপনি মরে গেলে গোটা পৃথিবী আমাকে কার পরিচয় চিনবে? আদিল এগিয়ে গেল ইরার দিকে, দেয়ালের সাথে শক্ত করে চেপে ধরে রাগে রিড়ি করে বলে উঠল, স্বামীকে মারার পায়তারা করা বন্ধ করো, বড্ড ভালোবাসি তোমাকে। ইরা কিমুচিত শব্দ করে হাসল, আদিল এর দিকে ভয়ঙ্কর দৃষ্টি নিক্ষেপ করে বলে, আপনি রেগে গিয়ে আমার শরীরে আঘাত করছেন, এইটাই কি আপনার ভালোবাসা? আদিল হাতের বাঁধন দৃঢ় করল। ইরা বিষয়টা বুঝতেই নিজেকে ছাড়িয়ে নিল আদিল এর দিকে। ইরা কি বলবে জানে না, তবে একটি কথাই মনের অজান্তে বারবার উকি মেরে বেরিয়ে আসতে চাইছে, আমাকে তালাক দিয়ে দেন। শূন্য ঘরে ইরার বলা ছোট্ট ছোট্ট কয়েকটি শব্দ মিলে পুরো ঘর এক পাশ থেকে তো আরেক পাশে গিয়ে বাড়ি খেয়ে বারবার প্রতিধ্বনি হয়ে পড়ছে আদিলের শান্ত মস্তিষ্ক জুড়ে। কিছু মিনিটের জন্য রাগকে কন্ট্রোল করতে পারলেও এবার যেন তেজের বাঁধ ভেঙে গেল। আদিল ইরার চুলের মুঠি ধরে নিজের কাছে টেনে হুঙ্কার চেঁচিয়ে বলে উঠল, কুয়ার বাচ্চা, তালাক চাইছিস? এত বড় সাহস কোথায় পেলি তুই? তোর কি জানের মায়া নাই? এই জীবন কেন, কোনো জীবনেও তালাক পাবি না তুই। ইরা যেন এবার ভেতরের কষ্টকে আর লুকিয়ে রাখতে পারল না, বরং জড়োচড়ো করে কেঁদে উঠল। আজকে তো সে পুরোপুরি এই মানুষটার হতে চেয়েছিল, কিন্তু তা আর হওয়া হলো না, হয়তো বা আর কখনো হবেও না। এখন তো শুধু মুক্তি চাই। ইরা শক্ত গলায় চিৎকার করে বলল, মুক্তি চাই আমার আপনার থেকে? আদিল বলল, অসম্ভব, কোনো জন্মেই তুই মুক্তির স্বাদ পাবি না, আমি পেতে দিব না, আমার হয়ে সারা জীবন থাকতে হবে তোকে। ইরা অসহায় দৃষ্টিতে বলল, কেন এমন করলেন আমার সাথে? বেইমানি করলেন কেন আমার সাথে? এত দিন কি তবে সব নাটক ছিল? সাথে আপনার ভালোবাসাও? আদিল ক্ষিপ্ত মেজাজ হারিয়ে বলল, আসমান জমিন চাঁদ সূর্য ঠিক যতটা সত্যি ঠিক ততটাই আমার ভালোবাসাও সত্যি। আমার ভালোবাসায় কোনো ছলনা ছিল না। আপনি মানুষটাই বহুরূপী, তাহলে ভালোবাসাটা সত্যি হয় কিভাবে? আমার জীবনটা নষ্ট করবেন না, তালাক দিয়ে দেন আমাকে। আদিলের ধৈর্যের বাঁধ এতক্ষণে সম্পূর্ণভাবে ভেঙে গেছে। ইরার বারবার মুখে বলা তালাক শব্দটা নিমিষেই পুড়িয়ে ছারখার করে দিচ্ছে ছোট হৃদয়টা। আদিল শক্ত হাতে একটা থাপ্পড় বসিয়ে দেয় ইরার গালে। দাঁতে দাঁত পিষে হুঙ্কার দিয়ে বলে ওঠে, আর একবার তালাক শব্দটা উচ্চারণ করলে কসম আমি তোকে খুন করে ফেলব। আদি দীর্ঘশ্বাস টেনে বলল, ট্রাস্ট মি, তোকে আমি সারা জীবন ভালো রাখব। শুধু তুই দুঃস্বপ্ন ভেবে আজকের রাতটা ভুলে যা, তুই সব থেকে বেশি খুশি থাকবি, আমি সুখের রাখবো তোকে। ইরা গালে হাত চেপে নিজের কান্নার সম্বরণ করে বলল, যেখানে আমি কখনো আপনার সাথেই থাকবো না সেখানে সুখী হওয়াটা বিলাসিতা নয়। মানে, চলে যাচ্ছি আমি আপনার থেকে অনেক দূরে, পালিয়ে যেতে চাইছ? আপনার যদি মনে হয় আমি পালাতে চাচ্ছি, তাহলে তাই। আদিল এবার সমস্ত নীরবতা ভেঙে এগিয়ে গেল ইরার দিকে।
ইরা সম্পর্কে আদিলের বেশ ধারণা আছে। ইরার রাগ, অভিমান, জেদ, সাহস। তাই আদিল ইরাকে মানানোর জন্য বলে উঠল, ভালোবাসি তোমাকে, বিশ্বাস করো আর থেকে যাও প্লিজ। আমার ভালোবাসা কিন্তু মিথ্যা ছিল না বউ। ইরা বেশ কিছুটা দূরত্ব নিয়ে আদিলের থেকে সরে গিয়ে বলল, আমেরিকার নিউ ইয়র্কের মতন জনবহুল শহরে অবৈধ কাজ, অস্ত্র পাচার, নারী পাচার আর বিভিন্ন ধরনের অবৈধ কাজ করতেন কিভাবে? এমপি হওয়ার কারণটা কি শুধুই জনগণের সেবা, নাকি নারী পাচার করার আরেকটি মাধ্যম? আদিল শুকনো ডোক গিলল। ইরার কিছু মিনিটে বেশ অনেকটাই আইডিয়া হয়েছে, তা দেখে আদিল বেশ অনেকটাই অবাক হলো। আদিলের ঘুরানো পেঁচানো কথা শুনতে ইরা মোটেও ইন্টারেস্টেড নয়। তাই ইরা বলল, যদি পারেন সত্যিটা বলবেন, মিথ্যা কোনো কিছু শুনতে চাই না। আদিল চোয়াল শক্ত করে বলল, আমি কোনো রকম ইন্টারেস্ট নয় তোমাকে এত কিছু বলার জন্য। জীবনটা আমার, আমার জীবনের নিয়ে ডিসিশন আমি নিব, তুমি নয়। এখন যদি বলো তোমার জীবন নিয়ে আমি কোনো ডিসিশন নিব না, তাহলে তুমি একদম ভুল ভাবছ। যাও, ড্রেস চেঞ্জ করে শুয়ে পড়ো। মুড নেই আমার তোমাকে টাচ করার। আর কোন শুয়োরের বাচ্চা এইগুলা পাঠাইছে তাকে তো আমি বেশ ভালো করে দেখে নিব। আমার পেছনের লাগার পরিণাম ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে সেটাও আমি দেখিয়ে দিব। ইরা শক্ত গলায় বলে উঠল, আপনি প্লিজ সব ছেড়ে ঠিক হয়ে যান, ওইগুলা খারাপ কাজ। আদিল দাঁতের দাঁত পিছে হুঙ্কার ছেড়ে বলে উঠল, অসম্ভব। আমার গড়ে তোলা সাম্রাজ্য আমি কখনোই শেষ হতে দিব না। আমি আপনাকে আগেও বলেছি, আজকে আবার নতুন করে বলছি, মাথায় রাখবেন। একটা কথা মনে রাখবেন, আপনার বুকে ছুরি চালাতে আমার কিন্তু বিন্দু পরিমাণও হাত কাঁপবে না। থ্রেট দিচ্ছ? ইরা বলল, না, আপনাকে জানিয়ে রাখছি, এর ধ্বংসের খেলায় নিশ্চয় আপনি জয়ী হবেন না, আপনার পরাজয় নিশ্চিত। আদিল বলল, পরাজয় যদি হয় তোমার হাতে, তাহলে আমি হাসি মুখে সব পরাজয় মেনে নিব। ইরা বাঁকা হাসল এবং আদিল দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলল, নেশায় ডুবে আছেন তাই ভুল ভালো বলছেন। শুধু এইটা পরাজয় হবেন না, আপনার জীবন মৃত্যুর খেলা হবে। আদিল বলল, তোমার কাছে আসলে আমার কোনো নেশার প্রয়োজন পড়ে না। তুমি তো এক নেশা অ্যালকোহলের থেকে 1000 গুণ বেশি নেশা দরে তোমায় দেখলে। ইরা আর দাঁড়ালো না, হাঁটতে শুরু করলো। রুমের দরজা খুলে বেরিয়ে যাবে তার আগেই আদিল ইরার হাত টেনে বলল, কোথায় যাচ্ছ? ইরা জড়োচড়ো করে কেঁদে উঠে বলল, আপনার থেকে অনেক দূরে। ঠিক তত দূরে চলে যাব জীবনে যেন আর কখনো দ্বিতীয়বার দেখা না হয়। আদিল খুব সিরিয়াস গলায় বলে উঠল, আদিল শিকদারের পরাজয় না করেই চলে যাচ্ছ? ইরা গলা নিচু করে বলল, ভালোবেসেছিলাম আপনাকে, শেষবারের মতন সুযোগটা কাজে লাগিয়ে ঠিক হয়েছেন। ভয়ঙ্কর এই যুদ্ধে ধ্বংস ছাড়া আর আমি কিছুই দেখতে পাচ্ছি না। আদিল মুখে এক চিলতে হাসি নিয়ে বলল, যুদ্ধে ময়দানে তো ধ্বংস হয়, ভালোবাসার কি আর পূর্ণব্রিয়ই হয়? ইরা বলল, ছাড়েন আমার হাত, আমাকে যেতে দেন। খুব সিরিয়াস গলায় বলল আদিল, যদি না ছাড়ি আমাকে আটকানোর চেষ্টা করবেন না। যদি শেষ চেষ্টাটা করি তবে শেষ করে দিব নিজেকে। আমাকে বাধা দেওয়ার চেষ্টা করবেন না। আদিল হাতটা ছেড়ে দিল ইরার। সে জানে তার বউয়ের রাগ কতটা ভয়ঙ্কর। আদিল হাতটা ছাড়লে ইরা রুমের দরজা খুলে বেরিয়ে গেল রুমে থেকে। ইরার গায়ে জড়ানো পাতলা শাড়িটা এখনো ঝলঝল করছে। আজকের রাতটা একটু সুন্দর হলেও পারত। একরাশ অভিমান নিয়ে বেরিয়ে গেল ইরা রুম থেকে। আদিল রাগে কটমটিয়ে উঠল। ভীষণ রাগে তোপে আঘাত করতে থাকলো নিজেকে দেয়ালে। পরপর কয়েকটা খুশি সহ টেবিল লাথি মেরে ভেঙে গড়িয়ে দিল। দেয়ালে পরপর খুশি পাড়ায় হাত ফেটে ফিনকি দিয়ে রক্ত পড়ছে। ফোনটাকে কোনো রকম বিছানায় ছুঁড়ে ফেলে এগিয়ে গেল ইরাকে খুঁজতে। বাইরে ঠিক যতটা অন্ধকার ঠিক ততটাই ঠান্ডা। ভোর সকাল 5টা। বাইরে তীব্র ঠান্ডা শীতল আবহাওয়া, শরীরের প্রতিটি শিরা উপশিরা শীতে ঠকঠক করে কাঁপা কাঁপা শুরু করছে ইতিমধ্যে। দুই প্রান্তে দাঁড়িয়ে থাকা দুইটি মানুষ। আদিল নরম সুতির পাঞ্জাবি পরছে তো অন্যদিকে ইরা কালো রঙের সিল্কের শাড়ি পরছে। শাড়িটা এত বেশি পাতলা যে শীতের ঠান্ডা শীতল হাওয়া শাড়ি ছেদ করে ভেতরে প্রবেশ করছে। প্রায় ঘন্টা খানেক দরে দাঁড়িয়ে আছে দুইজন। আদিল ইতিমধ্যে কয়েকবার ইরাকে মানানোর জন্য কাছাকাছি আসলে ইরা আরো দূরত্ব নিয়ে দূরে চলে যায়। আদিল এক দীর্ঘশ্বাস টেনে ভিড় করল। চাইলে ও সুন্দর একটি মুহূর্তে সাক্ষী হতে পারত তারা দুইজন। হঠাৎ করে কি যেন হয়ে গেল, হাজার হাজার মাইলের মতন দূরত্ব রয়ে গেল। এই দূরত্ব হাঁটিয়ে কবে একে অপরের কাছাকাছি আসবে জানা নেই। ভালোবাসাটা যেমন সত্যি ঠিক তেমনি মিলনটাও ততটাই গুরুত্বপূর্ণ। ইরা ঠকঠক করে শীতে কাঁপাকাঁপি করছে। তারপর ও নিজের রুমে চলে যাচ্ছে না। এত রাগ হয় কিভাবে একটা মেয়ে মানুষের? যেখানে পুরুষের রাগ থাকবে অধিকাংশ বেশি, সেখানে কিনা তার বউয়ের রাগ 3 ডিগ্রি। ইরাকে এমন কাঁপা কাঁপা করতে দেখে আদিল এগিয়ে গেল ইরার দিকে। আদিল শিকদার তো আর পাষাণ নয় তার বউয়ের মতন।
আদিল ইরার দিকে এগিয়ে গিয়ে পেছনে থেকে শক্ত করে 2 হাতে জড়িয়ে ধরল ইরাকে। ইরার সমস্ত বাহু ঠান্ডায় বরফ জমে গেছে। ইরা যে আদিলকে ধাক্কা দিয়ে সরিয়ে দিবে ঠিক ততটুকু পরিমাণ শক্তি নেই শরীরে। আদিল ইরার বাহু টেনে নিজের দিকে ঘুরিয়ে নিল। ইরার চোখে মুখে বিস্ময়ে কপাল ভাঁজ, শুধু ঠেকাতে পারছেন না আদিলকে। আদিল 1 সেকেন্ডও দেরি করল না, বরং এক হাতে ইরার কোমর তো অন্য হাতে ইরার গাড় ঘুরিয়ে উষ্ণ ঠোঁটের বাজে ঠোঁট বুজে দিল। পরপর কয়েক সেকেন্ড ইরার নরম তুলতুলে ঠোঁটে ঠোঁট বুজে রাখল। ইরা শক্ত হাতে খামচে ধরে ধরেছে আদিলের পাঞ্জাবি। পরপর একে অপরের তপ্ত নিঃশ্বাস ভেসে আসছে বারবার। এত ঠান্ডার মাঝেও মুহূর্তেই একে অপরের শরীর গরম উষ্ণ হয়ে উঠছে। আদিল এবার ঠোঁট ছেড়ে মুখ ডুবিয়ে দিল ইরার গাড়ে। বেঁধে রাখা কোমর গড়ানো চুলগুলোকে একটানে খুলে ফেলল। আদিল একের পর এক শব্দ করে চুমু খেয়ে যাচ্ছে। আদিল এবার কোলে তুলে নিল ইরাকে। ইরা শক্ত করে পাঞ্জাবি বাজে খামচে ধরে রেখেছে। আদিল ছাদ থেকে কোলে তুলে নিয়ে এগিয়ে গেল রুমের দিকে। বিছানার উপর ছুঁড়ে ফেলে দিয়ে রুমের দরজা আটকে এগিয়ে গেল ইরার দিকে। আদিল এক টানে পাঞ্জাবি খুলে ফেলল, ছুঁড়ে মারল ফ্লোরে। অনুমুক্ত শরীর নেশায় জড়ানোর মতন। আদিল বিছানার দিকে এগুতেই ইরা এক লাফে বিছানা থেকে নেমে গেল। আদিল ইরার অন্য দিকে যাওয়া দেখে অপ্রস্তুত হয়ে এগিয়ে গেল ইরার দিকে। ইরার হাত টেনে দেয়ালের সাথে শক্ত করে চেপে ধরে গাড়ির মুখ বুজে দিয়ে বলল, প্লিজ ট্রাস্ট মি, আর হাত করব না তোমাকে। ইরা অন্য দিকে তাকিয়ে আদিলকে উদ্দেশ্য করে বলল, আপনি প্লিজ সব ছেড়ে দেন, আমি আপনার পাশে থাকব। আদিল শক্ত গলায় ইরাকে নিজের দিকে ঘুরিয়ে চোখে চোখ রেখে বলে উঠল, যদি না ছাড়ি। ইরার নিঃশ্বাস ক্ষণ হয়ে প্রবাহিত হচ্ছে বারবার। আদিলের অনুমুক্ত বাহু বারবার টানছে তাকে। কেন এত দূরত্ব এলো তাদের মাঝে? ইরা নিজের থেকে আদিলকে সরাতে সরাতে বলল, ছাড়ুন আমাকে। আদিল রাগে রিরি করে বলে উঠল, তুমি আমাকে বাধা দিতে পারো না। অধিকার দেখাচ্ছেন? যদি বলি হ্যাঁ অধিকার দেখাচ্ছি, তুমি তো আমার জন্য হালাল, তোমার উপর আমার পরিপূর্ণ অধিকার আছে। আদিল ইরার গালে নরম স্পর্শের পরশ এঁকে দিয়ে বলে উঠল, প্লিজ আমাকে একটিবার তোমাকে ভালোবাসার সুযোগ করে দাও। ট্রাস্ট মি, ঠকবেন না তুমি। প্রথম ছোঁয়াটা জোর জবরদস্তি করে হোক আমি মোটেও চাই না। ইরা কোনো কথা না বাড়িয়ে দুধ বেরিয়ে গেল রুমে থেকে। আদিল রাগে ফুসফাস করে উঠল। দাঁতে দাঁত খিসে গম্ভীর গলায় বলে উঠল, সালার কুয়া কপাল, বাসর ছাড়াই জীবন পার করে দিতে হবে। যে বউ আমার যেন আস্ত একটা বাকিনি। আদিল এবার গায়েলি দিল বিছানায়। আদিল মোটামুটি সিউর ছিল ইরা অনন্ত বাড়ি থেকে রেগে বেরিয়ে যাবে না। সকাল 8টা। আশরাফ শিকদার সহ বাড়ির প্রতিটি লোক নিচের ড্রয়িং রুমে খাবার খেতে চলে এসেছেন। সেই সাথে ঈশান রিফাত তো আছেই। গতকাল রাতে সবাই একসাথে ছাত্রলীগের সাথে ছিল। বাড়িতে ফিরতে ফিরতে 3টার মতন বেজে গিয়েছিল, সেই সুবাদে আর বাড়ি ফেরা হয়নি। তাছাড়া আজকে আদিবের নতুন ডক্টরের চেম্বার ওপেন করা হবে। আশরাফ শিকদার সহ আদিল সবাই সেখানে থাকবে। অহনা শিকদার নতুন প্রজেক্ট নিয়ে আয়রার সাথে লেনদেন শুরু করেছেন। আজকাল তিনি একা একা সবটা সামলাতে হিমশিম খেয়েছেন। এখন থেকে আদিল ও রাজনীতি নিয়ে বেশ ব্যস্ত থাকবে। অহনা শিকদার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে রিফাত সবকিছু সব সময় দেখাশোনা করবে। প্রায় 10টার দিকে আশরাফ শিকদার, আদিব, ঈশান, রিফাত বেরিয়ে যায় নতুন চেম্বার ওপেন করার উদ্দেশ্য। আদিলকে আশরাফ শিকদার একটা ট্যাক্স পাঠিয়ে দিয়ে বেরিয়ে যান বাড়ি থেকে। গত রাতের ব্যস্ততা, অতিরিক্ত টেনশন সব মিলিয়ে সারা দিন খুবই ব্যস্ত কেটেছে। প্রায় 11টার দিকে আদিল সম্পূর্ণভাবে রেডি হয়ে চলে গিয়েছে আশরাফ শিকদারের পাঠানো লোকেশনে। তাছাড়া নির্বাচন অফিস থেকে কিছু লোক এবং আমেরিকা নিউ ইয়র্ক শহর থেকে আদিলের খুবই কাছাকাছি বন্ধুরা আসবে। আদিলের বাংলাদেশ ফেরার পর থেকে তেমন খুব বেশি আর আমেরিকা যাওয়া হয়নি। রাজনৈতিক সমাবেশ আরও বিভিন্ন কার্যকর বিষয় নিয়ে খুবই ব্যস্ত থাকবে। দিন দিন ব্যস্ততা ঠিক যতটা বাড়ছে ঠিক ততটাই কাজের প্রেসার পড়ছে। অফিস, রাজনীতি, মাফিয়া সংগঠন সব মিলিয়ে বেশ ব্যস্ত। উদ্বোধনের মহাসম্মিলনের কাজ চলছে। আদিব সহ আশরাফ শিকদার পাশেই আদিল সবাই মিলে গেটের ফিতা কেটে ভেতরে প্রবেশ করল। আদিবের কিছু ক্লোজ সহপাঠীরাও এসেছে। আদিল সকালে দুধ বাসা থেকে বেরিয়ে চলে এসেছে। ইরার সাথে দেখা পর্যন্ত হয়নি সকালে। আদিল ভেবেছিল ইরা হয়তো রাগ করে তার রুমে আসছে না। তবে দিন শেষ অভিমান কিছুটা কমে গেলে ঠিক চলে আসবে তার কাছে। আশরাফ শিকদার রিফাতকে দিয়ে কিছু বিরিয়ানি এবং সাথে মিষ্টি মুখ করার ব্যবস্থা করে রেখেছেন। আজকের লাস্ট এক্সাম, তারপর থেকে বেশ কিছু দিনের জন্য বন্ধ থাকবে কলেজ। রিমঝিম এবং কলি এক্সাম শেষ করে রাস্তার পাশে ছোট একটা দোকান থেকে ফুচকা খাচ্ছে। তারা বরাবরই এই ছোট দোকান থেকে ফুচকা খায়। কলি বেশ অনেক দিন আগে বলে রেখেছিল রিমঝিমকে লাস্ট এক্সাম এর দিন সাথে করে শিকদার মহলে নিয়ে যাবে। ফুচকা খাওয়া শেষ করে কলি এবং রিমঝিম গিয়ে বসল গাড়িতে।
সাথে সাথে ড্রাইভার গাড়ি নিয়ে রওনা দিল শিকদার মহলের উদ্দেশ্য। আদিস শিকদার আজকে অফিসে এবং আদিবের নতুন চেম্বারের কোথাও যায়নি। আজকে প্রিয়াসকে আমেরিকা পাঠানো হবে। আগের ডক্টর বলেছেন প্রিয়াসের অবস্থা আগের থেকে কিছুটা স্বাভাবিক এখন, আপনারা চাইলে ভালো কোনো ডক্টর দেখাতে পারেন। তাই আশরাফ শিকদার সবকিছুর ব্যবস্থা করে দিয়েছেন মাইমুনা শিকদারের রিকোয়েস্টে। এখন তো মাইমুনা শিকদার একা একা সবকিছু সলভ করতে পারবেন না, তাই বাধ্য হয়ে আদিস শিকদার ওনার ওয়াইফ মাইমুনা শিকদারকে হেল্প করবেন। ব্যাসটাকে বলে দায়িত্ব আপাতত সেইটাই পালন করছেন তিনি। রিমঝিম কলির সাথে পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখছে। বাড়িতে আপাতত কোনো ছেলে নেই, সেই সুযোগে কলি আদিবের রুম ঘোরাঘুরি করছে। এতক্ষণ আদিব বাসায় থাকলে হয়তো আঠার মতন পেছনে পেছনে গুড়গুড় করত। কলি মিনমিনে বলে উঠল, কবে আসবি আমার ভাবি হয়ে? রিমঝিম গাজারা দিয়ে বলে উঠল, কখনোই আসবো না তোর ভাবি হয়ে। কলি কপাল কুঁচকে ফেলল। কেন? প্রপোজ করার মুরদ নেই যায়? বিয়ে করার মুরদ কি তার হবে? তুই কি কোনো ভাবে আমার ভাইয়াকে বোকা ভাবছিস? না, একদম বোকা ভাবছি না। আমি জানি উনি তো আস্ত একটা গাধা। ঠিক বলেছেন মিস। জিগার লাগে গাধার বাড়িতে এসে গাধার নামে বদনাম করতে। হঠাৎ করে কোথা থেকে কথা ভেসে আসছে। তাই রিমঝিম এবং কলি পেছনে ফিরে দরজার দিকে তাকায়। দরজায় তাকাতেই দুইজন কপাল কুঁচকে ফেলে। আদিব ভেতর প্রবেশ করতে করতে বলে উঠল, মিস রিমঝিম, আপনার গাধাটা কিন্তু একজন ডক্টর। আপনার গাধাটা তো অনন্ত একটু সম্মান ডিজার্ভ করে আপনার থেকে। রিমঝিম লজ্জায় মাথা নয় রেখেছে। সে তো জানতো বাসায় কেউ নেই, তাই কলির সাথে এসেছে, কিন্তু হঠাৎ করে আদিব কোথা থেকে চলে আসলো। রিমঝিমকে এক রস্তা হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে কলি বলে উঠল, আরে ভাইয়া শোনো। আদিব থমথমে মুখে বলে উঠল, তুই চুপ কর, বড়দের মাঝে কথা বলতে নেই। কলির রাগে ফুসফুসিয়ে ঠোঁট কামড়ে বলে উঠল, আইছে জাতির দাদা তুমি কো দিনের বড় আমার। বলেই কলি রিমঝিমের হাত টেনে রুমে থেকে চলে যাওয়া প্রস্তুতি নিলে আদিব অন্য হাতের রিমঝিমের আরেক হাত টেনে বলল, তোর সমস্যা হচ্ছে তুই বেরিয়ে যা। আমার জিনিস নিয়ে টানাটানি করছিস কেন? কলি একটু উকি মেরে দেখল, সত্যি কি অন্য কিছু নিয়ে যাচ্ছে নাকি? কিন্তু না তো, সে তো অন্য কোনো কিছুই নিচ্ছে না, বরং রিমঝিমের হাত ধরে রেখেছে। রিমঝিম তার জিনিস হলো কিভাবে? কলি কপাল কুঁচকে ফেলল। রিমঝিম বুঝি তোমার জিনিস? আদিব এক উড়ে বলে উঠল, হ্যাঁ। কলি এবার সিরিয়াস হয়ে বলল, তাহলে বাড়ির সবাইকে ডেকে আনি, আমিও দেখি তারা তোমার জিনিসটাকে চিনে নাকি। আদিব গম্ভীর গলায় বলে উঠল, যা মামুনিকে সাথে করে নিয়ে আসবি। আর হ্যাঁ, মনে করে এক কাপ কফিও। বলেই কলি এক ছুটে বেরিয়ে গেল রুম থেকে। এর মধ্যে রিমঝিম কলির পেছনে পেছনে চলে যেতে চাইলে আদিব এক হাত টেনে বিছানায় বসিয়ে দিয়ে হাঁটু ভেঙে ঠিক রিমঝিমের সামনে বসে বলল, গাধা মনে হয় আমাকে? রিমঝিম ভয়ে ভয়ে মাথা অল্প নেড়েচেড়ে বলল, না। আদিব এবার উঠে দাঁড়ালো রিমঝিমের ভয়ের কারণটা বুঝতে। আদিব কিছুটা সময় নিয়ে বলল, বিয়ের আগেই শ্বশুর বাড়িতে ঘোরাঘুরি করছেন, কাজটা কিন্তু মোটেও ঠিক না। রিমঝিম লজ্জায় মাথা নয় ফেলল। আদিব কি আজ তাকে ইচ্ছা করে লজ্জায় ফেলছে? সে তো শ্বশুর বাড়ি ঘুরতে আসেনি, সে তো এসেছে বান্ধবীর বাসায়। তাহলে তাকে কেন আদিব উল্টো পাল্টা বলছে? রিমঝিমকে এমন নাজেহাল দেখে আদিব ঠোঁট কামড়ে হেসে ফেলল। এর মাঝে কলি হাতে 2 কাপ কফি নিয়ে থমথমে মুখ নিয়ে চলে এসেছে রুমে। আদিবের হাতে কফির কাপটা এগিয়ে দিয়ে থমথমে মুখে বলে উঠল, বাড়ির সবাই কোথায়? আম্মু কেউ তো বাসায় দেখছি না। আদিব বলল, প্রিয়াস ভাইয়াকে এয়ারপোর্টে পৌঁছাতে গিয়েছে। বড় ভাইয়া, বড় আম্মু তারা কোথায়? আদিব কপাল কুঁচকে ফেলল, তাদের কি কোনো কাজ নেই তোর মতন থাকে নাকি তারা? ভাইয়ার আমেরিকা থেকে কিছু বন্ধু আসবে, তাদের সাথে দেখে করবে। আর মমত তো অফিসে ফিরতে লেট হবে, নতুন প্রজেক্টের কাজ শুরু করেছে। কলি দীর্ঘশ্বাস টেনে বলল, ওহ, ভাইয়া বিরিয়ানি অর্ডার করো। রিমঝিম প্রথমবার আমাদের বাড়িতে আসছে না, ওরে কি আর প্রথম প্রথম মাছ ভাত খাওয়ানো যাবে তুমি বলো? আদিব দাঁত চেপে হেসে বলল, কত বড় ধান্দাবাজ। তোর খেতে ইচ্ছে করছে, তোর নাম বল শুধু শুধু, বেচারি আমার বউটাকে ফাঁসিয়ে দিচ্ছিস কেন? রিমঝিম অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে বলে উঠল, কি বললেন? আদিব সিরিয়াস হয়ে বলল, কি বলেছি এমন মনে পড়ছে না তো? আদিল বড় সর একটা রেস্টুরেন্ট বুক করে রেখেছে। আমেরিকা থেকে তার কিছু বন্ধু এবং তার দলের কিছু সদস্যরা আসবে। তাদের জন্য পাশেই একটা হোটেল বুক করা হবে। বাংলাদেশ বেশ কিছু কাজ রয়েছে তাদের, সেগুলো শেষ করতে 7-8 দিন মিনিমাম সময় লাগবে। আদিল খালি রেস্টুরেন্টে পায়ের উপর পা তুলে বসে বসে ফোন দেখছে। তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টরা সব রেস্টুরেন্টের বাইরে দাঁড়িয়ে। প্রায় মিনিট 5 পরে কালো স্যুট বুট পরিহিত ফর্সা রঙের এক অর্ধবয়স্ক যুবক এসে হাজির হয় রেস্টুরেন্টে। আদিলের সাথে দেখা নয়, হাত মিলিয়ে সহমত প্রকাশ করে টেবিলে বসল।
যার নাম রিচ রুমান, যে কিনা আমেরিকার সব থেকে বড় মাফিয়াদের মধ্যে একজন। আদিলকে মাফিয়া জগৎ প্রবেশের প্রথম মাধ্যমটাই তিনি। রিচ রুমান মোটামুটি বাংলা ভাষায় কথা বলতে জানেন। আদিল একজন ওয়েটার ডেকে কিছু খাবারের অর্ডার করে দিল। রিচ রুমান বলে উঠল, কংগ্রাচুলেশনস, শুনলাম এমপি হচ্ছিস। বাঘ তো বাঘই হয়। বাঘ যেইখানেই থাকুক না কেন শিকার করা কখনোই ভুলে যায় না, ঠিক তোর মতন। আদিল অল্প হেসে বলল, বাঘ দিন দিন বিড়াল হয়ে যাচ্ছে। বাঘের ঘরে আস্ত একটা বাঘিনী ঢুকে পড়েছে। রিচ রুমান শব্দ করে হেসে বলে, ঘরে বিড়াল থাকুক, তবে বাইরে যেন বাঘ হয়ে রাজত্ব করে। আদিলকে চুপ থাকতে দেখে রিচ রুমান বলে উঠল, এবার মেয়ে লোকের এর সর্বোচ্চ বয়স যেন 18 হয়। তাদের চাহিদা অনেক বেশি। ফ্রান্স থেকে মেয়ের জন্য অ্যাডভান্স টাকা পেমেন্ট করে দিয়েছে। আমি ও তোর ব্যাংকে ট্রান্সফার করে দিয়েছি, চেক করে দেখে নিস। এবার মেয়ের সংখ্যা কমছে কম 100 লাগবেই। আদিল নিশ্চুপ হয়ে বসে আছে। সে কেবল এমপি হয়েছে, এই মুহূর্তে এতগুলা মেয়ে উধাও হয়ে গেলে সব রিস্ক তার উপর এসে পড়বে। তাই আদিল বলল, আগে বাংলাদেশটা এনজয় কর, পরে কাজ নিয়ে ভাবা যাবে। আদিলকে এমন উদাসীন ভাবে কথা বলতে দেখে রিচ রুমান বলে উঠল, আর ইউ সিরিয়াস? আই হ্যাভ টোকেন দ্য অ্যাডভান্স মানি। আদিল বলল, ইফ ইটস এ প্রবলেম ফর দেম টু ওয়েট, সেন্ড দ্য মানি ব্যাক রাইট নাও। রিচ রুমান কপাল কুঁচকে বলল, টাকা ফেরত পাঠিয়ে দিব? ইম্পসিবল। আমি সময় নিচ্ছি, তুই রিল্যাক্স হো। আদিল এবং রুমান বেশ কিছু মিনিট নিজেদের মতন কথা বলে। রুমানকে হোটেলে পৌঁছে দিয়ে আদিল বাড়িতে চলে আসার প্রস্তুতি নেন। আশরাফ শিকদার ছাত্রলীগদের সাথে মিলেমিশে কিছু বেকার লোক এবং কিছু রাস্তা ঠিক করা নিয়ে কথা বলছিল। অহনা শিকদারের কোম্পানিতে সবগুলাকে চাকরি দেয়া হবে, এই নিয়ে বিকাল থেকে বেশ ব্যস্ততায় কাটিয়ে দিয়েছেন। বিকাল থেকে রাত 9টার কাটায় রাতের খাবার রেডি করেছেন অহনা শিকদার। মাইমুনা শিকদার এবং আদিস শিকদার বাসায় ফিরেননি। অহনা শিকদারকে কিছু মহিলা সার্ভেন্টরা মিলে সাহায্য করছেন। কলি এতক্ষণে এসে বসেছে খাবার টেবিলের সাথে আদিব। আশরাফ শিকদার এবং আদিল তারা কেউ এখনো বাসায় ফিরেনি। অহনা শিকদার টেবিলে ইরাকে দেখতে না পেয়ে কলিকে জিজ্ঞেস করলেন, ইরার কি পড়াশোনা শেষ হয়নি এখনো? সে কি জানে না এখন সবার খাবার সময়? কলি মুহূর্তে বলে উঠল, আজকেই সারাদিন তো ভাবির সাথে দেখাই হয় নাই। মুহূর্তেই অহনা শিকদার কপাল কুঁচকে বলে উঠলেন, কি বলছো এসবে? রাত 9টার উপরে বাজে, এখন বলছো আমাকে? কথা শেষ করেই অহনা শিকদার ইরার রুমের দিকে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন। সাথে কলি এবং আদিব ও উঠে দাঁড়িয়ে হাঁটা দোল অহনা শিকদারের পিছু পিছু। 1 মিনিটের ব্যবধানে এগিয়ে গেলেন ইরা রুমে। রুমে দুহাতে ঠেলে দরজা খুলে ভেতরে প্রবেশ করলেন। যা দেখে রীতিমতন সবাই অবাক হয়ে গেল। আদিলের পুরো রুমটাই এলোমেলো, ফ্লোরে অগণিত কাজের টুকরো পড়ে আছে। টেবিল সহ কয়েকটা ফুলদানি পড়ে আছে নিচে। অহনা শিকদার বিষয়টা মোটেও স্বাভাবিকভাবে নিলেন না। তৎক্ষণাৎ কল করলেন আদিলকে। 2 বার রিং হওয়ার সাথে সাথে কল রিসিভ করল আদিল। অহনা শিকদার মুহূর্তেই গমগমে আওয়াজ তুলে বলে উঠল, ইরা কোথায়? আদিল মুহূর্তেই শুকনো ডোক গিলে বলে উঠল, কেন? ইরা বাড়িতে নেই। অহনা শিকদার প্রচণ্ড রাগের তোপে বলে উঠলেন, বাবার মতন ডিসিপ্লিন হয়ে যাচ্ছ, সব কিছুতেই ফোকাস করছো, শুধু প্যাশনাল লাইফ ছাড়া। এইটা তোমার থেকে আশা করিনি আমি। বলেই অহনা শিকদার মুখের উপর কল কেটে দিলেন। কলের পিংপং আওয়াজে আদিল কান থেকে ফোন নামিয়ে নিল। রাগে অগ্রসর হয়ে কপাল বেয়ে ফোঁটা ঘাম ঝরে পড়ল। গাড়িতে ঠান্ডা এসিতে ও বসে বসে ঘামছে আদিল। অতিরিক্ত রাগে ফুসফুস করে উঠল। গম্ভীর গলায় মিনমিনিয়ে বলে উঠল, আর কত ছাড় চাই তোর বউ? আগে তো বিষয়টা বন্ধ রুমের ভেতরে ছিল, আর এখন প্রকাশ্যে করছিস। সবার সামনে আমাকে হাসির পায়ে বানিয়ে দিলি। তোর সীমানা ঠিক কত দূর এই আদিল শিকদার খুব ভালো করে জানে। আদিল গাড়ির স্পিড অনেকটাই বাড়িয়ে দিল। সেই সাথে গাড়ির ভেতরে ফুল সাউন্ডে গান ছেড়ে দিয়ে সাথে সাথে গুনগুন করে গেয়ে উঠল, তোমার আমার প্রেম আমি আজও বুঝিনি। ওই চোখের চাওয়াতে প্রেম আজও দেখেনি। দূরে তবু দূরে সরে থাকতে পারেনি, কাছে এসে কেন কাছে আসতে পারেনি, আমি আজও বুঝিনি। আশরাফ শিকদার এতক্ষণে বাসায় পৌঁছে গিয়েছেন। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া নিজের রুমেই করছেন। আসতে বেশ লেট হয়েছে তাই। তাছাড়া চাকরির বিষয়ে অহনা শিকদারের সাথে বেশ কথাও আছে অনেক। অহনা শিকদারকে থমথমে মুখ নিয়ে বসে থাকতে দেখে আশরাফ শিকদার বলে উঠলেন, কি হয়েছে রাগিনী? অহনা শিকদার কোনো কথা না বাড়িয়ে চলে গেলেন বেকনিতে। তার মুডটা একদম ভালো নেই। রাত 10:21। আদিল থমথমে মুখ নিয়ে কলিং বেল চাপল বেশ কয়েকবার। এত রাতে বারবার কলিং বেল এর শব্দে আজাদ চৌধুরী এসে রুমের দরজা খুলে দিলেন। আজাদ চৌধুরী আদিলকে এত রাতে এই দেখে বেশ অবাক হলেন না, বরং আদিল লম্বা সালাম জানিয়ে বললে,
কেমন আছেন আব্বু? আজাদ চৌধুরী সালামের ওর জানিয়ে সহমত প্রকাশ করে বসতে বললে আদিল জিজ্ঞেস করল, ইরা কোথায়? আজাদ চৌধুরী বললেন, ওর রুমেই আছে। তুমি যাও, আমি খাবার পাঠিয়ে দিচ্ছি। আদিল যথেষ্ট সম্মানের সাথে বলল, আমি রাতে বাইরে থেকে খাবার খেয়ে এসেছি। আপনি টেনশন করবেন না, আপনি বরং শুয়ে পড়েন। আদিল হন্তদন্ত পায়ে এগিয়ে গেল ইরার রুমে। ইরার রুমটা খোলা থাকায় সোজা প্রবেশ করল রুমে। রুমের দরজা আটকে দিল আদিল। দরজার শব্দে পেছনে ফিরে তাকাতেই দেখে আদিল। ইরা কপাল কুঁচকে বলে উঠল, আপনি এইখানে? আদিল উপরের লং জ্যাকেট টেনে খুলতে খুলতে বলে উঠল, বউ যেখানে স্বামী তো সেখানেই থাকবে, তাই না? ইট নর্মাল বেবি। রাতের শুনশান অন্ধকার ঝাঁপিয়ে আকাশ কালো করে হেলোমেলো ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশ বেড়েছে অনেকখানি। বাইরে হেলোমেলো বাতাস, ঝিমঝিম বৃষ্টির 2-1 ফোঁটা পানি টুপুটুপ করে পড়ছে মাটিতে। আদিল পরিহিত জ্যাকেট ফ্লোরে ছুঁড়ে ফেলে দাঁতের দাঁত খিসে বলে উঠল, আমার পারমিশন ছাড়া বাবার বাড়িতে আসার অনুমতি কে দিয়েছে তোমাকে? ইরা খুব স্বাভাবিকভাবে বলল, আমার প্রয়োজন ছিল, আমি তাই এসেছি। আপনাকে বলার মতন কোনো প্রয়োজন মনে করছি না আমি। আমাকে কি স্বামী মনে করো নিজের? হ্যাঁ, অবশ্যই করি। যেহেতু ইসলামের কালেমা পরে আমাদের বিয়ে সম্পূর্ণ করা হয়েছিল, সেহেতু আপনাকে অস্বীকার করা মানে ইসলামকে অস্বীকার করা। এত কিছু যখন জানো তখন তো এইটাও জানো, ইসলাম অনুযায়ী তুমি আমার জন্য সম্পূর্ণভাবে জায়েজ। তাহলে বারবার কেন দূরে সরিয়ে দেও? এতে কি তোমার আল্লাহ সন্তুষ্ট হয়? এমন ভাবে বলছেন যেন আল্লাহ শুধু আমার। আদিল নিশ্চুপ থেকে ফের আবারও বলল, আমার অধিকার আমাকে বুঝিয়ে দাও। আমার পরিপূর্ণ হক চাই তোমার থেকে। ইরা হাস্য শব্দ করে বেশ অনেকখানি। ফের বলল, আপনার মতন নাফরমানি আল্লাহর বান্দার ইসলাম সম্পর্কে এত ধারণা দেখে আশ্চর্য না হয়ে আমি পারছি না। এত যে হক হক করছেন। নামাজ কালাম পড়েন কি ঠিক মতন? বেদি মানুষ কিছু পারুক আর না পারুক, হাজারটা এক্সকিউজ দেখিয়ে একটা প্রশ্নকে 10টা বানানো তাদের ব্যক্তিগত স্বভাব। নাটক সিনেমা বাদ দিয়ে রেডি হন, বাসর করব আমি। এখন আমাকে বাধ্য করবেন না এত রাতে ফুল দিয়ে রুম সাজাতে। ভয় দেখাচ্ছেন? না, সত্যিটা বলছি। এখন তুমি ভয় পেলে আমি কি করতে পারি বলো? দুইজনে বেশ কিছু মিনিট চুপ করে একে অপরের দিকে বারবার তাকাতাকি করতেই আদিল দীর্ঘশ্বাস টেনে বলে উঠল, বলেছিলাম না আদিল শিকদারের কুয়া কপাল মিলিয়ে নাও। এত এত ব্যাংক ব্যালেন্স ক্ষমতা থাকার পরও কিনা শ্বশুর বাড়িতে বাসর করতে হবে। ছি! বলেই আদিল শার্ট খুলতে খুলতে ইরার দিকে হেঁটে হেঁটে গুনগুন করে গেয়ে ওঠে, আমি দুঃখে মইরা যাই, আমি লজ্জায় মইরা যাই। ইরা কপাল কুঁচকে এক ছুটে বিছানা থেকে নেমে যায়। আপাতত কোনো প্ল্যান উদয় করতে পারছে না মাথায়, তাই পুরোপুরিভাবে পালানোর চেষ্টা করছে। আদিল শব্দ করে হেসে ঠোঁটে ঠোঁট কামড়ে হেসে বলল, বাসরটা শ্বশুর বাড়িতে করতে হবে বলে একটু দুঃখ হচ্ছে আমার, কিন্তু ব্যাপার না। মজা তো একটা, তাই সেটা নিজের বাড়িতে হোক কিংবা শ্বশুর বাড়িতে। ইরা শক্ত ডোক দিলে মনে মনে আওড়াতে লাগলো, তার স্বামী এতটাও ভালো মানুষ নয় যে কোনো কারণ ছাড়া সোজা শ্বশুর বাড়িতে চলে এসেছে। হয়তো আজ সত্যি সত্যি ভাবতেই শব্দ করে আস্তাগফিরুল্লাহ বলে নিল। তাই দেখে আদিল ঠোঁট কামড়ে হেসে ফেলল, আর শব্দ করে বলে উঠল, এই লাকি, আস্তাগফিরুল্লাহ না, আলহামদুলিল্লাহ পড়ো এবং শুকরিয়া আদায় করো। যেখানে স্বামীর ভালোবাসা পেতে ভালো লাগে, আর সেখানে আমি কিনা ফ্রিতে তোমাকে দিতে চাইছি আর তুমি কিনা সেটাও নিতে নারাজ। ভালোবাসা দিতে না পারো, অনন্ত নিতে তো পারো। বাই দা ওয়ে, তোমার স্বামী কিন্তু অল্প স্বল্প ভালোবাসতে পারে না, একদম কঠিন ভালোবাসা দিবে তোমাকে। তুমি হাসবে নাকি কাঁদবে সেটা নিয়েও তুমি কনফিউজড থাকবে। ইরার শুকনো ডোক দিলে বড় বড় চোখ ফেলে তাকিয়ে আছে আদিলের দিকে। আদিল এবার হাতের ঘড়িটা বিছানার ব্যাক সাইডে রাখতে রাখতে বলল, আপনি দরা দিবেন নাকি জোরাজোরি করতে হবে? আগেই বলে রাখি, জিম করা বডি আমার, আমার শক্তির সাথে কিন্তু পেরে উঠবেন না তুমি। ইরা এবার অসহায় দৃষ্টি নিক্ষেপ করে বলল, প্লিজ আর কয়েকটা দিন সময় দেন। আদিল দাঁতের দাঁত পিষে গম্ভীর গলায় শুধরাল, বারবার সময় চাইতে লজ্জা করে না? বিয়ের 1 মাস অলরেডি হয়ে গেছে, তুমি কি চাইছো আর কয়েকটা দিন বলতে বলতে আমাকে বুড়ো বানিয়ে দিবে? কোনো সময় দেয়া হবে না তোমাকে আর। তুমি আমার কাছে আসবা নাকি আমি আসবো তোমার কাছে? ইরা শব্দ করে বলে উঠল, আপনি এমনটা করতে পারেন না। আমি অনেক কিছু করতে পারি, সেটা তুমি কিছুক্ষণ পর টের পাবে। ছোট বলে কিন্তু ছাড়টা তুমি আর পাবে না। ইরা মিনমিন করে বলে উঠল, আমি পানি খাবো। তো খাও, আমি কি দরের রাখছি নাকি? পানি বাদে অন্য কিছু খেতে চাইলে আমার কাছে আসো। না না, আমি শুধু পানিই খাবো। ব্যাস শুধু পানি। আদিলের ঠিক হাতের ব্যাক সাইডে পানির জগ এবং সাথেই গ্লাস। ইরার সত্যি পানির পিপাসা লেগেছে, কিন্তু আদিলের ব্যাক সাইডে থেকে জগটা আনতে বেশ ভয় পাচ্ছে।
যদি দপাস করে 2 হাতে চাপতে ধরে, তাহলে কে আসবে এই ঝড়বৃষ্টির রাতে তাকে বাঁচাতে? তাই ইরা সামনে এগোলো না, বরং আদিলকে বলল, একটু পানি ভরে দেন না। আদিল নাক সিটকে গমগমে আওয়াজ তুলে বলল, আমাকে দিয়ে কাজ করানোর পায়তারা বন্ধ করো বউ। তুমি চাইলে আমাকে নিয়ে একটু শুইতেও পারো। আই ডোন্ট মাইন্ড। ইরা গম্ভীর গলায় বলল, উল্টা পাল্টা কথা বলা বন্ধ করে আপনি বরং ঘুমান। আদিল হাত দ্বারা চুলগুলোকে ঠিক করতে করতে বলল, আগে নয় বিভাজন 6 করব, পরে ঘুমাবো। এত হটস বউ পাশে থাকলে কি আর এমনি ঠিকঠাক মতন ঘুম হবে? ইরা কৌতূহল নিয়ে আদিলকে জিজ্ঞেস করল, 9 বিভাজন 6 মানে কি? আদিল সিরিয়াস গলায় বলল, কাছে আসো, পার্টিক্যাল ভাবে বুঝিয়ে বলছি। 9 বিভাজন 6 এর মানে বোঝার জন্য কাছে যেতে হয় বুঝি। আবার জিগায়, কাছে আইছে মরি। যৌবন ফুরিয়ে জিলাপি হয়ে যাচ্ছে আমার দিন দিন। জীবনের 12টা বাজিয়ে দিলি। আমার জীবন মানেই কোয়া কপাল। ইরা কপাল কুঁচকে বলল, এই আমি কি আপনার খালাতো মামাতো চাচাতো বোন লাগি? না বউ লাগো। তাহলে তুই তুকারি করেন কেন? আরে ছেমরি, তুই এইটাও বুঝছো না? তুই হইল একদম পিওর ভালোবাসা। মুখের ভাষায় ভালো না, আবার নাকি পিওর ভালোবাসা। হোক। আদিল এতক্ষণ ইরার সাথে শান্ত গলায় কথা বললেও এখন কিছুটা সিরিয়াস হয়ে বলল, বাসরটা শ্বশুর বাড়িতে করতে হবে বলে দুঃখ হচ্ছে। তবে অতিরিক্ত আনন্দে খুশিতে গদগদ হয়ে চেঁচামেচি করো না। পাশের রুমেই আমার সম্মানিত শ্বশুর মহাশয় ঘুমাচ্ছেন। আদিল বাঁকা হেসে বলল, হ্যাঁ, কোলে আসো। আমি কেন আপনার কোলে যাব? আমি কি বাচ্চা নাকি? তুমি খুবই ছোট, পুরো বাচ্চাদের মতন। তাহলে আমার ফিডার কই? বাচ্চা যেহেতু তাহলে বরং আমি বসে বসে ফিডার খাই। আসো, কাছে আসো। ফিডারের থেকেও ভালো ফ্রেশ ইনটেক কয়েকটা টপাটপ চুমু দিয়ে দিচ্ছি। ইরা কপাল কুঁচকে বলল, আপনার চুমু আপনিই খান। আমার চুমুতে কি উচ্চ মানের এলার্জি আছে? থাকতেও পারে। আপনি মানুষটাই তো আমার জন্য একটা এলার্জি। তাই বুঝি? আদিল বিছানার এক পাশে বসে আছে তো অন্যদিকে ইরা দরজার কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে আছে। বাইরে বৃষ্টির সাথে ঝড়ের তাপমাত্রাও বেশ অনেকটাই। বাইরে ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। মনে হচ্ছে কিছুক্ষণের ভেতরে কারেন্টটাও চলে যাবে। ইরার ভাবনার মাঝেই টুস করে কারেন্টটাও ভ্যানিশ হয়ে যায়। এতক্ষণ লাইটের আলোর জন্য সবটা ঠিক থাকলে এখন ভয়ে শিথিল হয়ে উঠছে পুরো শরীর। এত অন্ধকার রুমে ফোনটাকে এখন কোথায় খুঁজবে ইরা? আদিল নিজেও তো ফোনের ফ্ল্যাশ অন করছে না, তাহলে এবার কি হবে ভেবেই ইরা চুপ করে কার্নিশ ঘেঁষে চুটি করে দাঁড়িয়ে আছে। আদিলের দুষ্ট মনের দুষ্ট বাসনা মুহূর্তেই সব জেগে ওঠে। আদিল বিছানা থেকে উঠে এগিয়ে যায় ইরার দিকে। যেখানে ইরা গাপটি মেরে দাঁড়িয়ে আছে ঠিক সেখানে। আদিল টপ করে ইরার হাত টেনে ধরে দাঁত খিসে একটা ডায়লগ ছেড়ে দিয়ে বলে, এই ছেমরি, তুই শুধুই আমার। আদিলের কাণ্ডে মুহূর্তেই ইরা আমতা আমতা করে বলে উঠল, খাচ্চার বেডা। হাত ছাড় সুযোগ পেলেই হাত ধরে টানাটানি করেন। এটা কোন ধরনের ম্যানার্স? পারিবারিক শিক্ষা বলে কিছু নাই নাকি? না, কোনো শিক্ষাই নাই। তুমি একটু শিক্ষা দাও, আমিও একটু শিখি। কাল শিখাবো, আজ নয়। অন্ধকারে একটু ভয় লাগে তো তাই। কোনো ফাঁকিবাজি করবেন না ওকে। ফাঁকিবাজি তো আমার রক্তে মিশে আছে বউ। বলেই আদিল হেঁচকা টান মেরে ইরারকে নিজের বুকের কাছে আনে। ইরা টানের গতিবেগ বুঝতে না পেরে ধপাস করে আদিলের বুকে গিয়ে পড়ে। ইরা দাঁতের দাঁত পিষে বলে উঠল, সমস্যা কি তোমার? সুন্দর ছেলে দেখলেই বুঝি গা ঘেঁষাঘেঁষি করতে হয়? তোমার পারিবারিক শিক্ষা ঠিক আছে তো? ইরা রাগে রিড়ি করে বলে উঠে, আপনি আসলেই অসভ্য। এতদিনে ঠিক চিনছ বউ। আজকে প্র্যাকটিক্যালি তোমাকে তার প্রমাণও দেখাবো। কথা শেষ করে আদিল দেয়ালের সাথে শক্ত করে পিছে ধরে ইরাকে। নরম তুলতুলে ঠোঁটের বাজে ঠোঁট বুঝে ধরে ইরা হাত ছড়াছড়ি করে আটকাতে চাইলে আদিল শক্ত হাতে ইরার হাতগুলোকেও চেপে ধরে দেয়ালের সাথে। আদিল বেশ কিছু মিনিট নিজের ঠোঁটগুলো দ্বারা ইরার ঠোঁটের উপর আক্রমণ চালাতে থাকে। প্রায় মিনিট 5 পরে ঠোঁট ছেড়ে মুখ ডুবিয়ে দেয় গাড়ে। এলোমেলো চুলকে হাত দ্বারা সরিয়ে দিয়ে অনুমুক্ত গাড়ির শব্দ করে কয়েকটা চুমু বসিয়ে দিল। ইরাকে কাচুমাচু করতে দেখে আদিল শক্ত দাঁতের কামড় বসিয়ে দিল ইরার গাড়ে। যা ইরার গাড়ে টনটনে দাগ সহ ব্যথার সৃষ্টি করে দিয়েছে। ইরার পরিহিত সুতির নরম তুলতুলে 3 পিস বুকের সাথে মেশানো ওনা একটানে খুলে ফেলে দিয়ে আবারও মুখ ডুবালো গাড়ে। দুজনের নিঃশ্বাস ক্ষণ হয়ে উঠছে বারবার। ইরা শক্ত করে খামচে ধরে আছে আদিলের শার্ট। আদিল ইরার বিষয়টা বুঝতে পেরে কোলে তুলে নিয়ে এগুলো বিছানার দিকে। ইরাকে বিছানার উপর রেখে নিজেও উঠে পড়ল বিছানায়। নিজের শার্টের বোতামগুলোকে খুলে ফেলল। তার ঝাঁপিয়ে পড়ল ইরার ছোট শরীরের উপর। গালে মুখ ডুবিয়ে দিল, কপালে গালে ঠোঁটে শব্দ করে বেশ কয়েকটা চুমু খেয়ে নিল।
আদিল দুহাতে টেনে খুলে ফেলল ইরার জামা। ইরা বারবার আটকানোর চেষ্টা করলেও আদিল এর শক্ত পুরুষালী শক্তির সাথে পেরে ওঠে না, বরং সম্পূর্ণভাবে নিজের পরিপূর্ণ ভার ছেড়ে দেয় বিছানায়। স্বামীর মিষ্টি পরশে শরীরের শিরা অপশরীর প্রতিটি লোম শিহরিত। পুরো রুমে নিঃশব্দায় ছেয়ে আছে। রুমের ভেতরে দুইটি প্রাপ্ত বয়স্ক নারী পুরুষের নিঃশ্বাস বিলীন হয়ে ছড়িয়ে পড়ছে বারবার। ইরা কাঁপা কাঁপা গলায় বলে উঠল, আমি কি আপনাকে আটকাতে পারি না? আদিল ইরার দিকে তাকিয়ে আলতো করে হেসে ফেলল। যেই নারী পুরোপুরি ভাবে স্বামীর ভালোবাসা উন্মাদ হয়ে আছে সেই কিনা আটকাতে চাইছে। আদিল গম্ভীর আওয়াজে বলে উঠল, না ম্যাডাম, আপনি চাইলেও আজকে আমাকে আটকাতে পারবেন না। টেম্পারেটলি আই রিয়েলি নিড ইউ বউ। আদিলের কথা কানে যেতেই ইরা শক্ত করে নড়ে উঠল, সেই সাথে আরো বেশি ছটপট করতে শুরু করল। ইরাকে কাচুমাচু করতে দেখে আদিল দাঁত পিছে বলে উঠল, চর মেরে ফেলে দিব বেয়াদব, মুড সুইং করাস না আমার। মুহূর্তেই আদিল ইরাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নিল, ডুব দিল ভালোবাসার অথিন গহনে। ভালোবাসায় পরশ এঁকে দিল ইরার প্রতিটি শরীরে বাঁচে। ভালোবাসার এক তুলপার মুহূর্ত একে অপরের সাথে সম্পূর্ণভাবে বিলীন হয়ে গেল। 2 ঘন্টা খানেক প্রচণ্ড ঝড়ের সাথে সাথে আকাশ কালো করে ছেয়ে পড়ছে বৃষ্টির বড় বড় ফোঁটা। সেই সাথে চমকে উঠছে পুরো আকাশ। ইরা বিছানার এক পাশে এক রাশ অভিমান নিয়ে শুয়ে আছে। আদিলের তীব্র ভালোবাসার পরশ শরীরের প্রতিটি অঙ্গ স্পষ্ট। আদিল চুপ করে তাকিয়ে আছে ইরার দিকে। হয়তো তাকানো তাও বৃথা, কারেন্ট নেই, ঘরটাও বেশ অন্ধকার। যখন আকাশ চমকে উঠে তখন অনেকটাই আলো এসে পড়ে রুমে। আদিল আর দূরে নয়, বরং ইরাকে এক টানে নিজের কাছে নিয়ে আসলো কোমর টেনে। আদিল ঠোঁট ঠোঁট কামড়ে বলে উঠল, বুঝতে পেরেছি ভালোবাসায় একটু কম হয়েছে তোমার, কাছে আসো আরেকটু দিচ্ছি। আদিলের কথা শুনে ইরা ঝোড়ো ঝোড়ো করে কেঁদে উঠল। একটা মানুষ টানা 2 ঘন্টা তীব্র যন্ত্রণা দেওয়ার পর আবার বলছে ভালোবাসা নাকি কম হয়েছে। ছি! রাগে কপাল কুঁচকে ফেলল ইরা। আদিল ইরার কোমর চেপে অনুমুক্ত গাড়ে গলা ডুবিয়ে দিয়ে বলল, আর একবার, ট্রাস্ট মি, ব্যথা দিব না। ইরা কাঁদো কাঁদো গলায় বলে উঠল, প্লিজ। কে শুনে কার কথা? আদিল ফের আবারও ইরার উপরে উঠে 2 হাতে শক্ত করে চেপে ফের আবারও আদর করতে শুরু করল। ইরা রাগে রিরি করে বলে উঠল, ছাড়ুন, কি করছেন এসব? আদিল ইরার গাঁট থেকে মুখ তুলে ঠোঁটে ঠোঁট বুঝে দিতে দিতে বলল, নয়, বিভাজন ছয় করছি বউ, এখন ছাড়াছাড়ি করা যাবে না। নতুন সকালের মিষ্টি আবহাওয়া, রাতে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে। বাইরের তাপমাত্রা এখন বেশ ঠান্ডা। সেই এখনো কিছুটা টুপো আওয়াজে বৃষ্টি পড়ছে। শিকদার বাড়িতে সবাই মিলে একসাথে সকালের নাস্তা করছেন। অহনা শিকদার কালকে থেকে ক্ষিপ্ত মেজাজে নিয়ে আছেন। আদিলের উপর ভীষণভাবে রেগে আছেন। কতটা ডিসিপ্লিন হলে ফ্যামিলিতে ফোকাস না করে, কাজে ঠিক কতটা ফোকাস করে, একদম বাবার মতন। এর জন্য অহনা শিকদার বারবার চেয়েছিলেন যেন আদিল অনন্ত রাজনীতিতে জড়িয়ে পড়ুক। কিন্তু কে শুনে কার কথা কোনোভাবে আটকাতে পারেনি তিনি। আজ হয়তো সেই জন্যই বাইরের প্রেসার সামলাতে না পেরে বাড়ির কথা এবং বাড়ির মানুষের কথা সবকিছু ভুলে যায়। সেই সাথে নিজের পার্সোনাল লাইফের গায়ে কমফোর্ট জড়িয়ে বেশ কাছাকাছি একে অপরের সাথে আষ্টে পিষ্টে জড়িয়ে শুয়ে আছে আদিল এবং ইরা। ইরা কাচুমাচু হয়ে জড়িয়ে আছে আদিলের শক্ত বাহু ধরে। আদিল নিজের ছোট বউটাকে বুকের সাথে মিশিয়ে দিয়ে শুয়ে আছে সেই গভীর রাত থেকে। এখন বেশ অনেকটাই সকাল হয়ে গেছে। সারা রাত এক ফোঁটাও ঘুমাতে দেয়নি আদিল ইরাকে। নিজের উন্মাদ ভালোবাসা দ্বারা প্রভাবিত করে তুলেছিল বারবার। আদিল কিছু মিনিট যাবৎ ঘুম থেকে উঠেছে এবং গভীর দৃষ্টিপাত করে তাকিয়ে আছে ঘুমন্ত ইরার দিকে, যার লম্বা চুলগুলা ছড়িয়ে আছে এদিক সেদিকে এলোমেলো হয়ে। আদিল আলতো হাতে চুলগুলোকে একপাশ থেকে আরেক পাশে রেখে কপালে বাজে শব্দ করে একটা চুমু খেয়ে নিল। তার পদক্ষেপ চুমুটা ঠোঁটে দিবে ঠিক তার আগ মুহূর্তেই ইরা আদিলের ঠোঁটের উপর আঙুল চেপে খিদখিটে মেজাজ দেখিয়ে বলল, সরকারি মাল পাইছেন, যখন তখন ডিস্টার্ব করেন, আগে আমাকে ঘুমাতে দেন। আদিল মুহূর্তেই কপাল কুঁচকে ফেলল এবং সিরিয়াস হয়ে বলল, আমার বউ কোনো সরকারি মাল নয়, তুমি হলে আমার ব্যক্তিগত মাল। আর হ্যাঁ, আজকে থেকে ঘুমানোর স্বপ্নটা বরং ভুলে যাও। আজ রাত থেকে তোমার স্পেশাল ট্রেনিং শুরু হবে। ইরা কপাল কুঁচকে ফেলল, কিসের ট্রেনিং? আমি আপনার কাছে কোনো পড়াশোনা করব না। আদিল বলল, স্পেশাল ট্রেনিং বউ, এই ট্রেনিং স্বামী ছাড়া অন্য কেউ শেখাতে পারবে না, দরকার নাই কোনো ট্রেনিং এর। ইরা মুখ বাঁকিয়ে বিছানা থেকে উঠে যাওয়ার ব্যর্থ চেষ্টা করতে লাগলো। গায়ে পরিহিত আদিল এর লং টি শার্ট। রাতে শাওয়ার এর পর অতিরিক্ত ঠান্ডায় শরীরের কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে। তাই আদিল হাতের কাছে থাকা নিজের টি শার্টটি ইরাকে পরিয়ে দিয়েছিলে। ইরা বিছানা থেকে উঠতে চাইলে ঠিক তখনই টনটন ব্যথার অনুভব করতে পায়। গত রাতে স্বামীর মাত্রাতিরিক্ত ভালোবাসায় তার শরীরের এই হাল।
ইরা অল্প অল্প করে চেষ্টা করে বিছানা থেকে নেমে যাওয়ার, কিন্তু দুর্ভাগ্যবশত চলাচল তো দূরেই থাক, ঠিক মতন দাঁড়াতে পর্যন্ত পারছে না। আদিল দ্রুত উঠে আসে ইরাকে হেল্প করতে। তাই দেখে ইরা রাগে রিরি করে উঠে দাঁতের দাঁত পিষে কিরমির করে বলে উঠল, অতিরিক্ত ভালোবাসা দেখাতে হবে না আমাকে। রাতের কথা আমি এখনো ভুলে যাইনি। সব দোষ আপনার। ছি কি বাজে আপনি। বলেই ইরা দুধ বিছানা থেকে নেমে যেতে চাইলে তখনই ধপাস করে ফ্লোরে বসে পড়ে। সত্যি ব্যথাটা বেশ। ইরার এমন নাজেহাল অবস্থা দেখে আদিল ঠোঁট কামড়ে নিজের হাসির সম্বরণ করে বলল, হেল্প লাগবে মুখে বললেই পারো। নাটক করছো কেন? ইরা শক্ত গলায় বলে উঠল, সব দোষ আপনার। বাজে লোক একটা। এখন বেশ মজা নেওয়া হচ্ছে তাই না? আদিল আর এক সেকেন্ডও দাঁড়ালো না, বরং ফ্লোর থেকে ইরাকে কোলে তুলে নিয়ে এগুলো ওয়াশরুমের দিকে। ইরা ফ্রেশ হয়ে নিল, সাথে আদিল নিজেও। ওয়াশরুমের ছোট একটা মিররে বেশ ভালোভাবে লক্ষ্য করল ইরা আদিলের গার সহ মুখে বেশ কিছু আঘাতের দাগ। দাগগুলো যে নখের তা একদম স্পষ্ট। ইরা লজ্জায় মাথা নত করে ফেলল। ইরা ভাবল, যদি কেউ এমন ভাবে দেখে আদিলকে তখনই কি ভাববে সবাই ইরাকে। ছি ছি, কি করছে স্বামীর মুখ সহকারে। ইরাকে এমন ভাবে মাথা নত থাকতে দেখে আদিল কোমর চেপে গাড়ে আলতো চুমু খেয়ে বলল, স্বামীকে আড্রেসে দেখে যদি নিজেকে কন্ট্রোল করতে না পারো তাহলে স্বামীকে জানাও। আই অ্যাম শিওর সে মাইন্ড করবে না। ইরা কপাল কুঁচকে বলল, তাহলে আপনি কে? হয়তো তোমার স্বামীর ভূত। তাহলে ছাড়েন। আমার স্বামী আমার পাশে ভূত কেন? বাতাস কেউ সহ্য করবে না। আপনাকে তো সোজা উপরে পাঠানোর টিকিট ধরিয়ে দিবে হাতে। স্বামীর প্রতি এত কনফিডেন্স ভালো না ম্যাডাম। কেন? পুরুষ মানুষ কিন্তু ভালো মানুষ হয় না ম্যাডাম। যদি পুরুষটা স্বামী রূপে হয় ঠিক তখন অসাধারণ। আর স্বামী রূপে কেমন? আদিল ইরাকে কোলে তুলে নিয়ে বিছানার দিকে হেঁটে হেঁটে বলে উঠল, সেই প্রমাণ চাই তোমার। ইরা শক্ত গলায় বলে উঠল, না না, আর কোনো প্রমাণ চাই না আমার। আদিল হাত দিয়ে নাক খুঁজতে খুঁজতে বলে উঠল, আর একবার। ইরা এক লাফে বিছানা থেকে সরে গিয়ে দাঁতের দাঁত খিসে বলে উঠল, অসভ্য লোক। মেরে ফেলবেন নাকি? আদিল ঠোঁটে ঠোঁট কামড়ে হেসে ফেলল। আর বলল, স্বামীর আদরে কেউ মরে না যান। আদিলের ফোনে একটা টেক্সট আসতেই আদিল ইরার থেকে মুখ ঘুরিয়ে ফোকাস করল ফোনে, যেখানে রিচ রুমান লিখে পাঠিয়েছে, আমি রেস্টুরেন্টে ওয়েট করছি, ইমিডিয়েটলি চলে আই। আদিল ছোট করে রিপ্লাই করে জানায়, ওকে। আদিল ইরাকে উদ্দেশ্য করে বলল, সব মান অভিমানের পালা শেষ হলে এবার তো দয়া করে বাড়ি চলেন। তৎক্ষণাৎ ইরার মনে পড়ে যায়, সে তো খুব করে রেগেছিল আদিলের উপরে। তাহলে কালকে কি এমন হলো হঠাৎ করে সব রাগ মুহূর্তেই বিলীন হয়ে গেল। ইরা দীর্ঘ শ্বাস টেনে তাকিয়ে থাকে আদিলের দিকে। তাই দেখে আদিল গম্ভীর মুখে বলে উঠল, তাড়াতাড়ি চলো। এখন আবার বলো না যে যাব না আপনার সাথে। তাহলে নিজের মান সম্মান বিসর্জন দিয়ে হলেও তোমাকে কিডন্যাপ করে নিয়ে যাব। বউ ছাড়া রাতে ঘুম হয় না আমার। ইরা ভ্রু নাচিয়ে বলল, এত দিন তো দিব্যি ঘুম হতো, এখন আবার কি হলো? বিয়ে করেছি কি বউকে ছাড়া ঘুমানোর জন্য? এক রাত ও বউ ছাড়া ঘুমাবো না। এর জন্য যদি মিছিল ও করতে হয় আমি তাতেও রাজি। ইরা ফিক করে হেসে দিয়ে এগিয়ে গেল কারবারের দিকে এবং ড্রয়ার থেকে ফার্স্ট এইড বক্সটা নিয়ে বিছানার কাছে আসে। বক্স থেকে কয়েকটা ওয়ান টাইম ব্যান্ডেজ বের করে আদিলের গায়ে বুকে লাগিয়ে দিয়ে মুচকি মুচকি হেসে ফেলল। তা দেখে আদিল ইরার হাত টেনে একটা চুমু খেয়ে বলে উঠল, বাকি কপাল আমার। পুরাই সোনাই বাঁধানো, একবার বউ খামচে চেহারার নকশা পাল্টে দেয় তো আরেকবার সেগুলোকে ডেকে রাখার ব্যবস্থাটাও করে রাখবে। লোক লজ্জা ভয়। কথা শেষ করে আদিল শব্দ করে হেসে দেয়। তা দেখে ইরা কপাল কুঁচকে বিছানা থেকে উঠে চলে যায় ওয়াশরুমে। আদিব প্রপার ভাবে রেডি হয়ে নিচে অপেক্ষা করছে কলির জন্য। আজকে আদিব কালো সিল্কের পাঞ্জাবি পরেছে, সেই সাথে পরিপাটি করে রেখেছে নিজেকে, সেই সাথে দেখতে ও বেশ আকর্ষণীয় করে তুলেছে নিজেকে। আদিব ফোনে ছোট বাচ্চাদের মতন গেমস খেলছিল, বেশ ব্যস্ত। এর মাঝে কলি কালো রঙের লং একটি চুড়িদার পরে নিচে নেমে আসছে। দুইজনের একসাথে কালো রঙের জামা পরার কারণটা অজানা, সবারই কেউ জানে না। গতকাল রাতে আদিব কলিকে এই জামাটা দিয়ে বলেছিল পরতে। তারা নাকি কোথাও ঘুরতে বের হবে। কলির বরাবরই ঘোরাঘুরি করতে বেশ পছন্দ, তাই আদিবকে মুখের উপর নিষেধ করতে পারেনি কলি। কলি বেশ অনেকটাই সেজে গুজে এসেছে। আজকে বারবার কলির মনে হচ্ছে হয়তো আজ স্পেশাল কিছু ঘটতে চলেছে তাদের সাথে। কলি একটু আগ বাড়িয়ে আদিবকে জিজ্ঞেস করল, আমাকে কেমন লাগছে দেখতে? আদিব পা থেকে মাথা পর্যন্ত ভালোভাবে চোখ বুলিয়ে দেখে নিয়ে তারপর বলল, একদম সাত চুন্নির মতন লাগছে। কলি এবার একটু হেসে কনফিডেন্সের সাথে বলল, থাকসং। আদিব একটু কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল, সাত চুন্নি বলে প্রশংসা করলে বুঝি থাকসং জানাতে হয়? কলি সিরিয়াস হয়ে বলল,
তুমি যেহেতু বলেছ আমাকে সাত চুন্নির মতন লাগছে, তাহলে তাই ঠিক। তুমি তো আমার জন্য হলেও জীবনে একবার সাতচুন্নিকে দেখলা। তা নয়তো তোমার যে চেহারা সাতচুন্নি কেন, কোনো টিকটিকির মাও আসবে না তোমার সাথে দেখা করতে। আদিব কপাল কুঁচকাল। কলি কিছু একটা আঁচো করতে পেরে বলে উঠল, না ধন্যবাদটা এর জন্য দেয়নি তো। আমাকে এত সুন্দর একটা চুড়িদার গিফট করছো তার জন্য দিলাম। আদিব গম্ভীর গলায় বলল, তোর কাজ একটাই তাই না, আমার পেছনে লাগা। অবশ্য তুই এই কাজটাই ভালোই পারিস। ওদের এত কথা কাটাকাটি দেখে আশরাফ শিকদার আদিবের দিকে তাকালেন, কর্কশ গলায় বলে উঠলেন, কি হয়েছে মামুনি? আশরাফ শিকদারকে দেখে কলির মনে হলো, না চাইতেন জল ভাইয়াকে ইচ্ছে মতন কয়েকটা বকা খাওয়াতে পারলে মনে একটু শান্তি লাগলো। তাই কলি নিষ্পাপ গলায় বলে উঠল, দেখো না বড় আব্বু, ভাইয়া তখন থেকে আমাকে বকেই চলেছে। কলির কথা শুনে আদিব উঠে দাঁড়াতে দাঁড়াতে কলির মাথায় টোকা মেরে বলল, ছোট্ট জেরির মতন সারা দিন আমার পেছনে পড়ে থাকিস, আর এখন কিনা অভিযোগের বস্তা খুলে বসেছিস। তুই অভিযোগ কর বসে বসে, আমি বরং যাই। কথা শেষ করে আদিব দুধ বাড়ি থেকে বেরিয়ে যায়। এখন এইখানে আর 1 মিনিট সময় ও থাকলে আশরাফ শিকদার জ্ঞান দিতেই থাকবেন। একটি শুভ কাজে যাচ্ছি, যাওয়ার আগে এত জ্ঞান শুনলে সব মাথা থেকে খসে পড়ে যাবে। আদিবকে যাওয়ার প্রাণে আশরাফ শিকদার পেছনে থেকে কয়েকবার ডাকলেন, কিন্তু অধৈর্য আদিব পেছনে ফিরে না তাকিয়ে সোজা চলে গেল গাড়িতে। তাই দেখে কলি কোনো রকম দৌড়ে এসে বসল গাড়িতে। আদিব কপাল কুঁচকে বলল, কি চাই? যা বের হও গাড়ি থেকে। ড্যাডের কাছে গিয়ে অভিযোগ কর, আরো আমার নামে। কলি অল্প হেসে বলল, আগে তোমার সাথে একটু ঘোরাঘুরি করে আসি, পরে একবারে সব অভিযোগ ঢেলে দিব নি বড় আব্বুর কাছে। বলেই কলি আবারও হিহি করে হেসে ফেলল। আদিব রেগে কলির মাথা গাঁটটা মেরে বলল, সারা রাস্তা চুপ করে বসে থাকবি নয়তো ধাক্কা মেরে গাড়ি থেকে ফেলে দিব। কলি বলল, আমি 100 বার কথা বলবো, সাহস থাকলে ফেলে দাও। বড় আব্বু আসার সময় কি বলছে যেন? আদিব জিজ্ঞেস করে না, বরং হা করে তাকিয়ে থাকে। তাই দেখে কলি বলে উঠল, আমাকে যদি একটা মশাও কামড় দেয়, তাহলে তোমার জন্য বাড়ির দরজা জানালা সব বন্ধ। আদিব গম্ভীর মুখে বলে, বিশ্ব নাটকবাজ, তোরে আজকে আমি ঠান্ডা পানিতে আরামসে চুবিয়ে মারব, দেখিস। কলি কাদো কাদো গলায় বলে উঠল, তুমি আমাকে নামিয়ে দাও, আমি যাব না তোমার সাথে। বড় আব্বু বাঁচাও। কে শুনে কার কথা আদিব গাড়ির স্পিড দ্বিগুণ বাড়িয়ে চালাতে লাগলো। সেই সাথে গাড়িতে একটা গান ছেড়ে তালে তালে গিয়ে উঠল কলিকে রাগানোর জন্য। কতদিন ভেবেছি শুধু দেখব যে তোমায়, ক্লান্তহীন তুমি ছিলে আমার কল্পনায়, সেই ছবি উঠল ভেসে চোখের পাতায়, আমি শুধু চেয়েছি তোমায়। আশরাফ শিকদার এখন আদিবের দিকে তাকিয়ে থাকলেও এখন খানিকটা রাগে তটস্থ হয়ে আছেন। কালকে ডক্টরের চেম্বার খুলে দেয়া হয়েছে, আজকে কিনা টয়োটিও করে ঘুরতে চলে গেল। চেম্বারের কিছু নতুন ডক্টর প্লাস আদিবের কিছু বন্ধুরা আছে। অহনা শিকদার গত রাতে 2 চোখের পাতা এক করতে পারেনি ছেলের টেনশনে। আশরাফ শিকদার অহনা শিকদারকে গম্ভীর গলায় বলে উঠল, তোমার ছেলের কমন সেন্স দেখে আমি শিহরণ। অহনা অহনা শিকদার চোখ ঘুরে আশরাফ শিকদারের দিকে তাকিয়ে বললেন, তোমার ছেলে মানে কি? তোমার ছেলে করছো কেন? ছেলে কি আমি বাবার বাড়িতে থেকে নিয়ে আসছি? আশরাফ শিকদার গম্ভীর গলায় বললেন, কেন তুমি কি অস্বীকার করছো? আদিব তোমার ছেলে নয়, আমাদের দুইজনের ছেলে। তাই তুমি তোমার করা বন্ধ করো, ওকে আমাদের। দেখছো কর্মকাণ্ড, কালকে চেম্বার ওপেন করলাম আর আজকেই ঘুরতে চলে গেল। ম্যানারলেস ছেলে একটা। অহনা শিকদার স্বাভাবিকভাবে বললেন, ঠিক বাবার মতন। মুহূর্তেই আশরাফ শিকদার গলা খাকারি দিয়ে বলে উঠলেন, তুমি আমাকে ইনসাল্ট করতে পারো না অহনা। আমি কিন্তু এখন এমপির ড্যাড হয়ে গেছি। এতদিনে অনন্ত নিজের পরিচয়টা বাদ দিয়ে ছেলের পরিচয় দিলা, ভালো লাগলো অনন্ত। আশরাফ শিকদার এতক্ষণে গম্ভীর গলায় বললেন, ছেলের পরিচয় দিতে যাব কোন সুখে? আমারই নিজস্ব পরিচয় আছে। আমি একজন স্বরাষ্ট্রমন্ত্রী, তুমি ভুলে যাও কিভাবে? আদিল সহ ইরা রেডি হয়ে নিয়েছে, বাসা থেকে বেরিয়ে যাবে বলে। ঠিক তখনই আদিস শিকদার বললেন, এমপি হয়েছ আমি শুনে অনেকটাই খুশি হয়েছি। তবে সব সময় চেষ্টা করবা জনগণের মতামতের প্রাধান্য দেয়ার, জনগণই হলো তোমার উপরে ওঠানোর একমায় হাতিয়ার। আদিস শিকদারের সাথে সহমত প্রকাশ করে ইরাকে সাথে নিয়ে বেরিয়ে আসে বাড়িতে থেকে। আসার আগে ইরার মুখটা ছিল দেখার মতন পুরাই কাঁদো কাঁদো। আদিল মুখে ভেঙ্গুচি কেটে গাড়িতে বসতে বসতে বলে উঠল, বাবার বাড়িতে থেকে আসার সময় তোমার মতন সবাই কি ভেটকা ভেটকা কান্না করে? ইরা রাগে রিড়ি করে উঠল, সব বিষয়ে নিয়েই কি এই লোকের ফাজলামো করতে হবে? ইরা বলল, আমি কি আর এমনি এমনি আপনাকে অসভ্য বাজে লোক বলি? আপনি শুধু অসভ্য বাজে খারাপ না, আপনি সবকিছুর মিক্স ফিমেল ভার্সন।
আদিল ঠোঁট উল্টে গাড়ির স্পিড বাড়িয়ে দিয়ে বলে উঠল, ছি, স্বামীকে এত বড় অপবাদ দিতে তোমার কি একটুও গায়ে ফোস্কা পড়ল না? গাড়ি চলছে নিজ গতিতে, তাদের গন্তব্য এখন শিকদার মহলে। ইরা চুপ করে বসে বসে এদিক সেদিকে দেখছে। বাইরের মিষ্টি হাওয়া শয়ে শয়ে প্রবেশ করছে গাড়ির কাচের ভেতর দিয়ে। ইরা চুটি করে সবকিছুর ফিল নিতে ব্যস্ত, ঠিক তখনই আদিল জিজ্ঞেস করল, কিছু খাবে? ইরা মাথা ঝুঁকিয়ে জানায়, সে এখন কিছু খাবে না। প্রায় আধ ঘন্টা পর আদিল ফের আবারও জিজ্ঞেস করে, নিজ সংকোচে বলতে পারো, কি চাই তোমার? চকলেট, আইসক্রিম, ফুচকা, বার্গার? আদিল ইরাকে এতবার জিজ্ঞেস করতে দেখে ইরার বিষয়টা বেশ ভালো লাগলো। কেউ একজন আছে তার জীবনে তার কেয়ার করার জন্য। জীবনে এত অপশন থাকার পরও ইরার জন্য এতটা পাগলামি বেশ ভালো লাগে ইরার। তাই ইরা এবার বেশ স্বাভাবিকভাবে বলল, না, আমি কিছুই খাবো না। আদিল কিছুটা বিরক্তি নিয়ে বলল, এইটা খাবো না, সেইটা খাবো না। তাহলে কি খাবে? আমার কাছে আসো, আমাকে একটা চুমু খাও। আই ডোন্ট মাইন্ড। ইরা মুখ বাঁকিয়ে আবারও ঘুরে তাকালো জানালার দিকে। সে এই মুহূর্তে ইচ্ছুক নয় কোনো রকম চুমু টুমু খেতে। জানার কাচের ফাঁক থেকে এই মুহূর্তে শয়ে শয়ে বাতাস বয়ে যাচ্ছে। ইরার ছোট মস্তিষ্ক জুড়ে বারবার উকি ঝুঁকি দিচ্ছে ছোট্ট একটি প্রশ্ন। শুধু আজ থেকে নয়, বরং বিয়ের পর থেকেই। আদিলের সাথে তেমন পার্সোনাল সময় কাটানো হয় না, খুব বেশি আদিলের ব্যস্ততার জন্য। তবে আজ খুব করে ইচ্ছে করছে প্রশ্নটা করতে। তাই ইরা নিজ সংকোচ কাটিয়ে এক প্রশ্ন ছুঁড়ে মারল আদিলের দিকে। আমি শুনেছিলাম আপনার নাকি আয়রা আপুর সাথে বিয়ে ঠিক হয়েছিল। উনি তো আমার থেকে 1000 গুণ বেশি সুন্দর। আপনি ওনাকে কেন বিয়ে করলেন না? আদিল কপাল কুঁচকে তাকালো ইরার দিকে। ইরা মনে মনে আওড়াতে লাগলো, হয়তো প্রশ্নটা আদিলের ভালো লাগেনি। তাই ইরা আবারও বলল, কিছু বলছেন না যে? কি শুনতে চাও? আয়রা আপু কিন্তু বেশি সুন্দর ছিল। আমি ওনার চোখে দেখেছি এক আকাশ পরিমাণ আপনাকে ভালোবাসে। তার চোখে আপনাকে না পাওয়ার এক দীর্ঘ হতাশা যে ওই মেয়ের চোখে স্পষ্ট। আপনাকে কিন্তু সারা জীবন সুখে রাখতো আয়রা আপু। আদিল নির্লিপ্ত হাসল আর খুব স্বাভাবিকভাবে বলল, আমার সুখের প্রয়োজন নেই। যদি তোমাকে পাওয়ার জন্য আমাকে সারা জীবন দুঃখ নিয়েও কাটাতে হয়, আমি তাতেও রাজি। ইরা অল্প হাসল এবং মনে মনে 1000 বার ভাবল, সঠিক পুরুষের কাছে তার সাদামাটা নারীটাও বিশ্ব সুন্দরী, রানিং।